না এবার যাওয়া হবে না। গেলেই নানান সমস্যায় জন্য যাই। ওকে, আমরা মনে হয় শুরু করি। অলরেডি 7:35 বেজে গেছে। আহ আমাদের সাথে এখন পর্যন্ত জয়েন করেছেন 35 জন। এবং আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কাইন্ডলি কেউ যদি একটু রেসপন্স করতেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে আজকের সেশন শুরু করি। আমাদের বাই দ্য আমাদের ফেসবুক পেজ থেকেও লাইভটা স্টার্ট হয়ে গিয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে আমাদের আজকের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনারে জয়েন করার জন্য। তো আজকের সেমিনারটাতে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে বাংলাদেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গাতে ক্যারিয়ারের যে অপরচুনিটিস গুলো আছে এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো। এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সম্পর্কেও একটা বেসিক ধারণা আমরা এইখান থেকে নিতে পারবো আশা করছি আর কি। তো প্রথম জাস্ট হচ্ছে আমি আমার পরিচয়টা একটু ছোট করে দিয়ে স্টার্ট করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম তাসিন। আমি টিচার্স টাইমে আছি ব্র্যান্ড লিড হিসেবে। আমাদের টিচার এবং প্যারেন্টদের জন্য যত ধরনের ট্রেনিং প্রোগ্রামস আছে এইটা আমি লিড দিচ্ছি আর কি। অ্যান্ড পাশাপাশি আমাদের মেইন প্রতিষ্ঠানটা যেটা লাইট অফ হোপ লিমিটেড, আমি ডিজিটাল গ্রোথ ম্যানেজার হিসেবে কাজ করছি। আমি লাস্ট 6 বছরের বেশি সময় ধরে এডুকেশন টিচিং ট্রেনিং সেক্টরটাতে আছি আর কি, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। এবং আমি পড়াশোনা করেছি ঢাকা কমার্স কলেজ থেকে এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। পাশাপাশি যেহেতু এডুকেশন সেক্টরে কাজ করতেছি, এখানে প্রচুর পরিমাণে নিজেকে আপ স্কিল করার জন্য রেগুলারলি বিভিন্ন ধরনের ট্রেনিং তারপর হচ্ছে কোর্স এগুলো করতে হয়। এন্ড আমি চেষ্টা করি রিকগনাইজড বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো থেকে এই বিষয়গুলো নিয়ে জানার জন্য। সো ইন্টারন্যাশনাল বেশ কিছু প্ল্যাটফর্ম থেকেও আমি ছোট ছোট কিছু ট্রেনিং করেছি আর কি। সো এই হচ্ছে আমার পরিচয়টা। এবং আমাদের সাথে আজকের যে আমাদের ওয়েবিনার বা আমাদের সেমিনার সেশনটা, এইখানে ফ্যাকাল্টি হিসেবে আমাদের টিচার্স টাইমের সিনিয়র ফ্যাকাল্টি মিস তাহমিনা রহমান ম্যাম আছেন। আমি ম্যামকে একটু রিকোয়েস্ট করব ছোট করে ম্যামের পরিচয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। আমার নাম তাহমিরা রহমান। আর সবাই মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন, তাই না? জি ম্যাম, শুনতে পাচ্ছি ক্লিয়ার। হ্যাঁ। আমার নাম তাহমিরা রহমান। আমি কিডস টাইম নামে একটা আফটার স্কুল ব্র্যান্ড আছে, যেটার ফাউন্ডার। এবং আমি গত 10 বছরের বেশি সময় ধরে কাজ করছি শিশুদের ইন্টারেক্টিভ লার্নিং নিয়ে। আমার আগ্রহের জায়গাটাও এই। তো আমি এখানে আহ, এই জায়গাটাতে কাজ করতে করতে শিশুদের জন্য কিভাবে ক্রিয়েটিভ কোর্সের মাধ্যমে শিশুদেরকে ইন্টারেক্টিভ লার্নিংটা দেওয়া যায়, বা হচ্ছে ইন্টারেক্টিভ কোর্সের মাধ্যমে তাদেরকে কিভাবে ক্রিয়েটিভিটি প্রবলেম সলভিং স্কিল এই জিনিসগুলো দেওয়া যায়, সেই জিনিসগুলো নিয়েই কাজ করছি। আম, তারই পরিপ্রেক্ষিতে আমি গুফিতে আমার বেশ কিছু বই আছে যেগুলো কিনা প্রচুর রিসার্চ বেসড, এবং আর্ট এবং অনুভূতি কন্টেন্ট এবং ট্রেনিং এর ভিপি হিসেবে কাজ করছি আমি। এর পাশাপাশি বেশ কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এনজিও আইএনজিওর সাথে আমি কাজ করেছি। আহ, গত 10 বছর ধরে এই নিয়ে আমি আসলে কাজ করছি। ধন্যবাদ। ও, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা একটু সেশনের দিকে আগাই। সো আমি যেটা শুরুতেই বলছিলাম যে আজকের সেশনটা মূলত কি নিয়ে, একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ে। এই টার্মটার সাথে আমি আশা করছি যে যারা জয়েন করেছি এবং ফেসবুক থেকেও যারা আমাদের লাইভটা দেখছেন মোটামুটি সবাই এখন পরিচিত হয়ে যাওয়ার কথা। বিকজ এইটা গত কয়েক বছরে স্পেশালি লাস্ট 5 বছর কোভিড এর পরের টাইমটা থেকে এই টার্মটা প্যারেন্টস টিচার সহ মোটামুটি শিশুদেরকে নিয়ে যারা কাজ করেন তারা সবাই জানেন। বিকজ এই টাইমটাতে বাচ্চাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল ডিলে, তারপর হচ্ছে গিয়ে অটিজম, স্পিচ ডিলে, এই ধরনের বিভিন্ন প্রবলেমস গুলা সবচেয়ে বেশি রাইজ হচ্ছে আর কি। সো এই সময়টাতে আহ, যখনই প্যারেন্ট টিচাররা এই বিষয়গুলো সমাধান করার জন্য কোথাও জানতে যাচ্ছেন শিখতে যাচ্ছেন, তখন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট টার্মটার সাথে তারা নতুন করে পরিচিত হচ্ছেন। সো এই আর্লি চাইল্ডহুড টার্মটা যেটা, এইটা হচ্ছে একদম একটা বাচ্চার 0 থেকে 8 ইয়ার্স পর্যন্ত যে সময়টা এটাকে বোঝায় আর কি। সো এই টাইমটার মধ্যে বাচ্চার জন্য
অ্যাজ এ প্যারেন্ট বা টিচার হিসেবে আপনি কি কি করতে পারেন তার ব্রেন ডেভেলপমেন্ট সম্পর্কে বোঝা, তাকে আরো ভালো মতো বোঝা এবং তাকে সুন্দর একটা ফিউচার গড়ে দেওয়ার জন্য এইগুলো বেসিক্যালি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট যে প্রোগ্রামস গুলা হয় সেগুলোতে ডিটেইলে আলোচনা করা হয় আর কি। সো আমরা আজকের যে সেমিনারটা করতেছি এইটা আমরা হয়তো আহ 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম একটা টাইম পর্যন্ত করবো আর কি, এরকম ডিউরেশন হবে। তো যারা জয়েন করেছি তারা যেন একটু ওইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকি। অ্যান্ড বেশ কিছু জিনিস শেয়ার করা হবে আমাদের এইখান থেকে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলা। এইটা আপনারা যদি পসিবল হয় নোট নিয়ে নিতে পারেন, হাতের কাছে খাতা কলম থাকলে সবচেয়ে ভালো, সো দ্যাট পরবর্তীতে যাতে আপনারা এগুলো নিয়ে আরো ডিটেইলে অনলাইনে খুঁজে টুজে পড়াশোনা করতে পারেন আর কি। সো আমাদের আজকের যে সেশনটা এইটার মেইন অবজেক্টিভটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সম্পর্কে আপনাদেরকে একটা ইনসাইটস দেওয়া, সো দ্যাট আপনারা যেন এটা নিয়ে ফার্দার লার্নিংস এবং শেখার জন্য একটা ধারণা বা ফাউন্ডেশন নিয়ে যেতে পারেন আর কি এখান থেকে। এবং আহ, এই যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সেক্টরটা এইটা শুধুমাত্র কিন্তু প্যারেন্ট বা টিচারদের জন্য না, এটা নিয়ে প্রচুর পরিমাণে কাজ হয়। অনেক ডাক্তার, তারপর হচ্ছে গিয়ে ইসিডি প্রফেশনাল যারা আছেন বা বিভিন্ন এনজিও তে যারা কাজ করছেন শিক্ষা গবেষণা নিয়ে, তারাও চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে এখন নতুন করে শিখছেন। সো এইটার ক্যারিয়ারটা অনেক বড়, অনেক ব্রড একটা ক্যারিয়ার, বাংলাদেশে বিদেশে বিভিন্ন জায়গাতে আছে। তো এই ক্যারিয়ার নিয়ে আমরা একটা গাইডলাইন্স এখানে দেওয়ার চেষ্টা করব যে বাংলাদেশে যদি আপনি সিটি সেক্টরে ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে আপনার জন্য কি কি সুযোগ আছে, এবং দেশের বাইরে যদি আপনি ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে আপনার জন্য কি কি সুযোগ আছে। পাশাপাশি আমরা টিচার প্যারেন্টদের জন্য কিছু টিপস টেকনিক্স টাইপের জিনিসপত্র শেয়ার করব যেগুলা প্র্যাকটিক্যাল খুবই, এবং এইগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা চাইল্ড ডেভেলপমেন্টের ইনিশিয়াল প্র্যাকটিসিংটা শুরু করে দিতে পারবেন আর কি। এবং যেটা বলতেছিলাম যে ফাইনালি যে ইসিডি বা চাইল্ড কেয়ার নিয়ে এই জিনিসটা লাস্ট গত 1-2 বছরে অনেক বেশি পপুলার হয়েছে, যে বাংলাদেশে থেকে অনেক ফিমেল আছেন যারা বিদেশে যেতে চান, চাইল্ড কেয়ার নিয়ে কাজ করতে চান। তো তাদের জন্য একটা গাইডলাইন আমরা আজকের সেশনটাতে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আহ এইখান থেকে আমি আমাদের ফ্যাকাল্টি তাহমিনা রহমান ম্যামকে রিকোয়েস্ট করব বাকি সেশনটা কন্টিনিউ করার জন্য। সো ম্যাম, আই হোপ আপনি শুনতে পাচ্ছেন আমাকে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি হুম, শুরু করছি। ওকে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন আমি আশা করছি। আম, আজকে আমি সেশন শুরু করার আগেই একটু আহ, আহ, বলে নেই, সেটা হচ্ছে যে আজকে আমরা ক্লাসটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের খুবই ছোট্ট একটা জিনিস নিয়ে, জাস্ট ছোট্ট একটা জিনিস যেটা কিনা আপনারা আমি জানি আপনারা যদি এই জিনিসটা অল্প হলেও একটু জানতে পারেন, আপনারা যারা স্পেশালি শিশুদের নিয়ে কাজ করছেন, আহ, যারা যাদের প্রত্যেকের পরিবারে আমাদের শিশু আছে, সন্তান আছে, তো নিজের পরিবারের শিশু সন্তানের জন্য এবং পাশাপাশি আপনারা যারা শিশুদের নিয়ে কাজ করছেন সেটা যে কোনো সেক্টরে হোক না কেন, আপনি একজন শিশুদের ডক্টরও হতে পারেন, সেটা শুধুমাত্র এডুকেশন নিয়ে কাজ করতে হবে এরকম না। তো আপনি যে সেক্টরে কাজ করছেন না কেন সেটার জন্যই আসলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সম্পর্কে নলেজ থাকা বা ধারণা থাকাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সেশনটা নিচ্ছি, আমার সেশনটা থাকবে আগামী 20 থেকে 30 মিনিট। এই সময়টাতে আপনারা আপনাদের প্রশ্নগুলো ইসিডি নিয়ে, আপনাদের সেক্টর স্পেশাল অথবা আপনাদের শিশু স্পেশাল যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনার প্রশ্নগুলো আমাকে ফেসবুক লাইভেও করতে পারেন, আমি ফেসবুকটাও আমার এখানে ওপেন রেখেছি। এবং আপনারা আমার আমার এইখানে ওয়েবিনারে যারা জয়েন করেছেন তারা কিন্তু ইনবক্সে চ্যাট বক্সে সরাসরি প্রশ্নগুলো দিতে পারেন। আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেগুলো নিয়ে অলরেডি আপনারা জেনেছেন। আহ এখন আমি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামটা নিয়ে পড়বো। কেন আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা নিয়ে আজকে জানবো, বা কেন আসলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামটা সম্পর্কে জানাটা জরুরি। প্রথম কথা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট। তো শিশুর জন্মের প্রথম 3,000 দিন খুবই গুরুত্বপূর্ণ, শিশুর ভ্রূণ অবস্থা থেকে প্রথম 3,000 দিন, তো মাতৃগর্ভ থেকেই কিন্তু এটা শুরু হয়ে যায়। প্রথম 3,000 দিন খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপরে প্রথম 8 বছরকে আমরা বলি যে ইসিডি তে প্রথম 8 বছর নিয়ে আমরা পড়াশোনা করি বা আমরা জানি, আমরা শিখি। তো শিশুর যদি ব্রেনে ডেভেলপমেন্ট আমরা চাই, বা হচ্ছে শিশুর আহ, শিশু আসলে একটা যে অবস্থায় সে জন্মগ্রহণ করে, যে কিছুই জানে না, কিছুই বোঝে না, কিছুই পায় না, সেই অবস্থা থেকে যদি আমি তাকে ইন্ডিপেন্ডেন্ট একটা মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে কিছু কাজ আমাদেরকে ফলো করতে হয়, কিছু গাইডলাইন আমাদেরকে ফলো করতে হয় এবং কিছু জিনিস আমাদেরকে জানতে হয়। আমরা অনেক সময় অনেক কাজ করি
যেগুলো কিনা হয়তো বা করা উচিত না, যেগুলো কিনা করার পরে আমরা হয়তো বা 8 বছর 10 বছর পরে যে টের পাই, আচ্ছা ঠিক আছে ছোটবেলা থেকে এই কাজটা করা উচিত হয় নাই। কিন্তু যা হয়ে যায় তা কিন্তু আবার আহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়াটা কঠিন হয়। তো ওই জায়গাটা থেকে যে শিশুর ব্রেইন ডেভেলপমেন্টটা যদি আমরা নিশ্চিত করতে চাই এবং আমরা যদি চাই তার পরিপূর্ণ বিকাশটা হোক, সেই বিকশিত একটা মানুষকে গড়ে তোলার জন্য আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা সম্পর্কে আমাদের সবার জানা উচিত। এবং যখন কোনো একটা শিশুর আহ কোনো একটা সমস্যা থাকে, সেই সমস্যাটা যখন আর্লি ডিটেকশন হয়, লেটস সে আমরা জানি প্রথম 5 বছর পর্যন্ত একটা শিশু 95% পর্যন্ত ব্রেনের ডেভেলপমেন্ট হয়ে যায় এবং নিউরাল কানেকশন গুলো খুব দ্রুত চলতে থাকে। তার সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট, তার কগনিটিভ ডেভেলপমেন্ট, এরকম বেশ কিছু ডেভেলপমেন্ট তার হইতে থাকে, প্রতি সেকেন্ডে হইতে থাকে। তো প্রথম 5 বছর পর্যন্ত যদি আমি এই জিনিসগুলোর দিকে নজর না দিই অথবা আর্লি ডিটেকশন না করি, যদি আমি আর্লি ডিটেকশন না করতে পারি তাহলে কিন্তু আর্লি প্রিভেনশনে আমি যাব না, অথবা আমি ওই জিনিসটা নিয়ে কাজ করব না। তো যদি আমি এই জিনিসগুলো জানতে পারি, লেস আমার আমার শিশুর স্পিচ ডিলে আছে কিনা, আমার শিশুর কোনো ধরনের ডেভেলপমেন্টাল ডিলে আছে কিনা, এই প্রত্যেকটা জিনিস যখন আমি জানবো তখনই কিন্তু আমি একজন বিশেষজ্ঞের কাছে যেতে পারবো। আমি যদি একদমই না যাই তখন কিন্তু আমি যেতে পারবো না। তো আর্লি ডিটেকশনের জন্য হইলেও এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সম্পর্কে ধারণা থাকা উচিত। এবং শিশুরা আসলে কিভাবে শেখে, এবং আমাদের আমাদের প্রোগ্রামে কিন্তু এই জিনিসটা আমরা খুবই বড় পরিসরে কভার করি। শিশুরা কিভাবে শেখে, তার বয়স অনুযায়ী শেখার ধরনটা কি হবে, তার কোন বয়সে কিভাবে সে শিখবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কভার করি। এবং কিভাবে অ্যাক্টিভিটি এবং ইন্টারেকশনের মাধ্যমে শিশুকে আমরা শেখাতে পারি, সেটা নিয়েও কিন্তু আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে জানতে পারি। এবং শুধুমাত্র এরকম না যে আমার পরিবারে একটা শিশু আছে তার জন্যই আমি জানবো, আমার পরিবারের শিশু ছাড়াও আমি যখন আমার ক্যারিয়ারটা এই জায়গায় গ্রো করতে চাচ্ছি, সেক্ষেত্রে ক্যারিয়ারের অপরচুনিটি গুলো কোথায়, সেই জিনিসগুলো আমরা জানতে পারবো এই প্রোগ্রামের মাধ্যমে। আমি বলবো না যে আজকের সেশনের মাধ্যমে আপনারা এই সবকিছু জানতে পারবেন, আমাদের যে এই প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের মাধ্যমে বা ইসিডি প্রোগ্রামের মাধ্যমে আপনারা এই জিনিসগুলো জানতে পারবেন। এবং ভবিষ্যতে আপনি যদি চান, স্পেশালি আমার সাথে অনেকে যোগাযোগ করে যে আমি নিজে একটা ডে কেয়ার দিতে চাই, অথবা নিজে একটা প্রি স্কুল দিতে চাই, অথবা নিজে একজন এডুকেশন এন্টারপ্রেনার হইতে চাই, যারা কি নিজের একটা স্কুল দিতে চাই, প্রি স্কুল দিতে চাই, ডে কেয়ার দিতে চাই। সেই সব ক্ষেত্রেও কিন্তু আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা সম্পর্কে আপনাদের জানতে হবে। কারণ আপনি যদি না জানেন যে লেটস সে 5 বছরের একটা বয়সী শিশুর তার কি কি ডেভেলপমেন্ট হওয়ার কথা, এবং আপনার সাথে ক্লাস করার কারণে বা আপনার সাথে কাজ করলে তার কোন কোন জায়গায় আপনি ফোকাস দিবেন, সেটা যদি আপনি জানেন তখনই না আপনি সেই প্যারেন্টদের সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে পারবেন এবং সেই প্যারেন্টসকেও আপনি হেল্প করতে পারবেন। তো এই জায়গাটা থেকেও আপনি যখন ফিউচার একজন এডুকেশন এন্টারপ্রেনার বা এডুকেশন নিয়ে আপনি নিজে কাজ করতে চাচ্ছেন, এটাও আপনি চান, সেক্ষেত্রেও আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামটা আপনার উপকারে আসবে। তো চলেন আমরা এরপরে দেখবো যে আমাদের এখানে কারা কারা আছেন। আপনারা আজকে যারা জয়েন করেছেন আমাদের এখানে 56 জন আমাদের এই ইয়াতে আছেন, ওয়েবিনিয়ার জুমে জয়েন করেছেন সরাসরি। আর অনেকেই আমাদের সাথে লাইভে জয়েন করেছেন, ফেসবুক লাইভে। ফেসবুক লাইভ থেকেও আপনারা কমেন্টে জানাতে পারেন। এবং পাশাপাশি আপনারা যারা আমাদের এখানে ওয়েবিনার জয়েন করেছেন তারা এই পোলটাতে অংশগ্রহণ করুন, যে কতজন টিচার আছেন, কতজন প্যারেন্টস আছেন, ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন, আদার্স টিচার অথবা প্যারেন্টস না, অথবা আপনার পড়াশোনাও শেষ কিন্তু আপনি ইসিডি নিয়ে বা আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামটা নিয়ে আরো জানতে চান, বা শিশুর প্রারম্ভিক বিকাশ বলি আমরা এটাকে, যে শিশু অবস্থায় যে বিকাশটা, সেটাকে বলছি শিশুর প্রারম্ভিক বিকাশ। এই বিকাশ সম্পর্কে আপনি জানতে চান, শিখতে চান, সেটা কত পার্সেন্ট কোন কোন কারা কারা আছেন সেটা আমরা জানতে চাই। 50% এখন পর্যন্ত টিচার আমরা পেয়েছি, 41% প্যারেন্টস, ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন 15%, খুবই চমৎকার। আম, আমরা আগে থেকেই আসলে এই জিনিস নিয়ে জানছি, শিখছি, আমাদের ক্যারিয়ারটা নিয়ে চিন্তা করছি, এটা কিন্তু খুবই চমৎকার। এবং আদার্সও আছেন 6%। আমরা 2 মিনিট এই পুলটাতে থাকবো, দেখবো যে কারা কারা আমাদের ইসিডি সেমিনারটাতে জয়েন করেছেন এবং এখানে টিচার এবং প্যারেন্টস কতজন আছেন, ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং আদার কতজন আছেন। এবং এই পোলটার পরে আপনাদের আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, আমাদের তো সেশনটা আমি যেটা বললাম আমরা 1 ঘন্টা, আগামী 1 ঘন্টা আমরা সেশনটা নিব।
তো আপনাদের যদি এটার বাইরেও কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো ডেফিনেটলি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা হচ্ছে যে গ্রুপের মাধ্যমে আপনারা আমাদের সেমিনারটা সম্পর্কে জানতে পেরেছেন সেখানে জানাবেন, অথবা আমাদের এই ফেসবুক লাইভ হচ্ছে সেখানেও কিন্তু কমেন্টে জানাতে পারেন। অনেকের অনেক প্রশ্ন থাকে, আমি এই সেশনটা যতবারই নিয়েছি অনেকের অনেক প্রশ্ন পেয়েছি, আহ, সাধারণ জিজ্ঞাসা পেয়েছি। যে জিনিসগুলো নিয়ে আমরা আসলে আরো আরো বেশি সচেতনতা তৈরি করতে চাই, আরো বেশি প্যারেন্টস কে জানাতে চাই। এবং আপনার প্রশ্নটা আপনি যখন করবেন তখন আপনি শুধু আপনার আপনার প্রশ্নটাই করছেন না, আপনি আরো 10 জন মানুষের হয়তো বা জিজ্ঞাসাটাকে কভার করছেন। তো ডেফিনেটলি প্রশ্ন করবেন। এখন পর্যন্ত 53% আমরা টিচার পেয়েছি, প্যারেন্টস 43%। টিচার এবং প্যারেন্টসই সবচেয়ে বেশি, ইউনিভার্সিটি স্টুডেন্টও 18%, আদার্স 7% হয়ে গেছে। আবার মানে 41 জন পার্টিসিপেট করেছে এখন পর্যন্ত, আরো কয়েকজন 58 জন আপনারা জয়েন করেছেন, তো আরো কয়েকজন পার্টিসিপেট করার কথা। আমাদের টাইম মনে হয় 2 মিনিট শেষ হয়ে গেছে। মিনিট তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা মনে হয় ক্লোজ করে দিই এখন। 71% যেহেতু অলরেডি ভোট দিয়েছেন, এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সোফার 51% হচ্ছে টিচার, মানে টিচাররা সবচেয়ে বেশি জয়েন করেছেন। তারপর 42% হচ্ছে প্যারেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট বা ফ্রেশ গ্রাজুয়েটস হচ্ছে গিয়ে 16%, এবং বাকি 9% হচ্ছে অন্য বিভিন্ন প্রফেশন থেকে হয়তো জয়েন করেছেন। তো আপনাদের সবার মধ্যে কমন যে বিষয়টা, সেটা হচ্ছে কি সবাই কিন্তু আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা জানতে চাই, এবং আহ এই যে এই সেক্টরটাতে ক্যারিয়ারে গ্রো করার কি সুযোগ আছে সেটা জানতে চাই। টিচারদের জন্য এক টাইপের, প্যারেন্টদের জন্য আলাদা, ডিফারেন্ট। ইনকেস প্যারেন্টদের জন্য কিন্তু আহ এই সেক্টরে ক্যারিয়ার করার সুযোগ আছে। তো অনেকে হয়তো জয়েন করেছেন যে চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে জানবেন এবং এই বিষয়গুলো নিজের বাচ্চার জন্য শিখে সেগুলা ইমপ্লিমেন্ট করবেন। বাট আপনাদের জন্য কিন্তু এই ইসিডি সেক্টরে ক্যারিয়ার করার একটা ভালো সুযোগ আছে, তো ওইগুলো নিয়েও আমরা সামনের দিকে ডিটেইল একটু আলোচনা করব। অ্যান্ড এগেইন সবাইকে থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো আমরা সামনের দিকে মনে হয় আগাই। আমি জাস্ট স্ক্রিনটা আবার শেয়ার করছি, এবং আরো একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে এই যে অনেকেই হয়তো আমাদের ইয়েটাতে হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা আছে, আজকের সেমিনারের জন্য যেটা করা হয়েছে, এই গ্রুপটাতে হয়তো অনেকেই নাই, আপনারা এসএমএস থেকে জাস্ট জুম লিংক পেয়ে জয়েন করেছেন। তো আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংকটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রুপে জয়েন করে ফেলতে পারেন, এবং সেশনের পরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা কোয়েরিজ থাকে সেগুলো গ্রুপে শেয়ার করতে পারবেন আমাদের সাথে। ওকে, সো থ্যাংক ইউ। স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আমি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? রেজাল্টে আছে, আমার আমার স্ক্রিনে এখনো রেজাল্টটা দেখাচ্ছে। আচ্ছা, আমি তাহলে আরেকবার একটু শেয়ার করি। ওকে, আই হোপ এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। ওকে, আমরা সামনের দিকে আগাই, তাহলে আমরা ইসিডির মেইন টপিকে ঢুকে যাচ্ছি আর কি এখন। একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনাদের সাথে, সেটা হচ্ছে আহ আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এটা ব্রেন সেল। একটা জিনিস দেখেন, ব্রেন সেলের এই যে সেন্টার পয়েন্ট, এখানে হচ্ছে সেল বডি, হ্যাঁ, যে মাঝখানের যে অংশটা এটা হচ্ছে সেল বডি। উপরে আর নিচে দেখেন, তো উপরে আর নিচে এই যে এক্সন গিয়েছে, এবং উপরের দিকে সিনপসিস তৈরি হচ্ছে। সিনপস মানে হচ্ছে যখন একটা ব্রেন সেল অন্য ব্রেন সেলের সাথে এরকম কানেক্টেড হচ্ছে তখন এটাকে সিনপস বলছি আমরা। হ্যাঁ, তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ব্রেন সেল, একটা ব্রেনের সেলগুলোকে একটা শিশু আসলে নিয়েই জন্মায়। কিন্তু এই যে একটা ব্রেনের সাথে, লেটস সে এটা একটা ব্রেন সেল, এটা একটা ব্রেন সেল একদম এরকমই থাকে, কিন্তু ব্রেন সেলের এই যে এখানে সেন্টার পয়েন্টে এখানে হচ্ছে নিউক্লিয়াসটা থাকে, এবং এরকম অনেকগুলো শাখা প্রশাখা থাকে, যেই শাখা প্রশাখা গুলো আরেকটা ব্রেনের সাথে যখন যখন কোনো একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যায় একটা শিশু, তখন এগুলো কানেকশন তৈরি করে, এবং কানেকশন তৈরি করে একটা ব্রেন সেল আরেকটা ব্রেন সেলের সাথে এরকম কানেক্টেড হয়।
আবার অন্য একটা ব্রেন সেল আবার কানেক্টেড হচ্ছে, এবং এরকমই যে লম্বা লেজের মতো যে পার্টটা, এটা হচ্ছে এক্সন বলে, এই এক্সনটা আবার অন্য ব্রেন সেলের সাথে কানেক্টেড হচ্ছে, এবং ওই কানেকশনের থ্রুতে এক্সনের থ্রুতে আবার ব্রেন সেলে ওই যে নিউরন, আরেকটা নিউরন সে কানেকশন হয়ে তার যে অনুরণন বা হচ্ছে তার যে মেসেজ সেটা কিন্তু আরেকটা ব্রেন সেলে পাস করতেছে। তো এটা হচ্ছে ব্রেন সেলের কথা আমি বলছি। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে প্রথম 3 বছরে বলা হয়ে থাকে প্রতি সেকেন্ডে একটা শিশুর 1 মিলিয়নেরও বেশি নিউরাল কানেকশন করতে থাকে। তার মানে প্রতি সেকেন্ডে সে প্রচুর জিনিস দেখছে, প্রচুর জিনিস অ্যাবজর্ব করছে এবং নিউরাল কানেকশন করছে। যখন একটা শিশু জন্মায় তখন তার ব্রেনটা একদমই যেরকম আমার আমার পিছনে একটা সাদা বোর্ড আছে, এরকম একদম সাদা বোর্ডের মতো থাকে, তার ব্রেনে কোনো কিছু নাই, তেমন কোনো ইনফরমেশন নাই। তো সে যখন জন্মাচ্ছে এরকম একটা সাদা জায়গা নিয়ে জন্মাচ্ছে, এবং পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন এক্সপোজারের কারণে সে ইনফরমেশন গুলো রিসিভ করছে আর সেভ করছে। অনেকটা হচ্ছে এরকম, লেটস সে আপনাকে যদি আমি বলি যে আহ, মরিচের গন্ধ কেমন, অথবা আহ, কাগজের গন্ধ কেমন, অথবা রঙের গন্ধ কেমন, অথবা নতুন কাপড়ের গন্ধ কেমন, তো প্রত্যেকটা জিনিস আমি যখন বলছি আপনার কিন্তু ব্রেনের সাথে নতুন কাপড়, নতুন কাপড়ের গন্ধ কোন একটা মেমোরির সাথে অ্যাসোসিয়েটেড, এবং আপনি এই ইনফরমেশন গুলো আপনার ব্রেনে এরকম একদম অর্ডারিং স্টাইলে সেভ 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 করে দেওয়া আছে। তো এই যে যখন সেভ হচ্ছে তখন কিন্তু এই কানেকশনের মাধ্যমেই সেভ গুলো হচ্ছে। মেন্টাল ডেভেলপমেন্টের জন্য বা কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই যে একটা ব্রেন সেল আরেকটা ব্রেন সেলের যে কানেকশনটা হচ্ছে, এবং এই কানেকশনের কারণে একটা ব্রেন কত দ্রুত সে কাজ করতে পারছে, কত দ্রুত সে ওই যে অর্ডারিং সিকোয়েন্সিং জিনিসগুলো সেভ হলো সেখান থেকে বের করে সেটাকে সে তার বাস্তব জীবনে কাজে লাগাচ্ছে। এবং এই যে যখন সে যখন সে জন্মাচ্ছে তখন তো সে আসলে সবকিছু শেখার জন্যই কিন্তু সে আসছে পৃথিবীতে। সে পৃথিবীতে এসেই সবকিছু সে টাচ করার মাধ্যমে, খাওয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে সে শিখছে, এবং এই জিনিসটা আমি পরের একটা স্লাইডে কভার করবো আপনাদেরকে। বাট যখন আমরা জন্মাই তখন কিন্তু এই যে একটা ব্রেন গুলোর খুবই মানে খুবই রেয়ার কানেকশন থাকে। আমার একটা একটা ছবি আছে এরকম, আপনারা দেখতে পারবেন ব্রেনের স্ক্যান করা ছবি। প্রতি প্রতি সেকেন্ডে স্ক্যান করা ছবিতে আপনারা দেখতে পারবেন যে 3 মাসে 3 বছরে আসলে স্ক্যান গুলো কেমন হয়। সো প্রতি সেকেন্ডে এই যে ব্রেনের কানেকশন গুলো বাড়ছে। এই স্লাইডে আমি এতটুকুই বলবো। চলেন দেখি আমরা আমরা পরে জাস্ট পরের স্লাইডে এরকম একটা জিনিস আছে যেখানে এই যে এই স্লাইডটা, যেখানে দেখেন আমি যে কথাটা বলতেছিলাম, যখন একটা শিশু জন্মাচ্ছে একদম এট বার্থ প্রথম যে ছবিটা দেখেন, প্রথম ছবিটা হচ্ছে এই যে এটা কিন্তু ব্রেনের স্ক্যান করা ছবি, হ্যাঁ, অ্যাকচুয়াল বাচ্চাদের ছবি। সে যখন জন্মাচ্ছে তখন তার এই যে নিউরন গুলো আছে, নিউরন গুলো একটা একটার সাথে কিন্তু কোনো কানেকশন তৈরি হয়নি এখনো, খুবই রেয়ার একটা দুইটা কানেকশন তৈরি হচ্ছে। তো যখন সে জন্মিয়েছে তখন কিন্তু তার এই কানেকশন গুলো এখনো তৈরি হয় নাই, কিন্তু তার কানেকশন গুলো তৈরি হওয়ার জন্য সে খুবই রেডি। সে রেডি হয়ে জন্মেছে, সে একদম অপেক্ষা করছে, সে কেউ একজনকে ধরবে, কেউ কিছু একটা দেখবে। প্রথম প্রথম কয়েকদিন তো সে আসলে চোখে আইসাইটটা ডেভেলপ হয় না, প্রথম 3 মাস পর্যন্ত সে তো এতটুকু দূরত্বে বেশি দেখতেও পারে না। তো তার আইসাইট ডেভেলপ হচ্ছে, সে চোখ দিয়ে রিসিভ করছে, কান দিয়ে শুনছে, সে কারো শব্দ শুনছে, কোনো কিছু একটা শব্দ শুনছে। আপনারা দেখবেন যে প্রথম প্রথম কয়েক মাস যাওয়ার পরে সে যেখানে শব্দ শুনে সেদিকে এরকম করে তাকাবে, উপরের দিকে উপর দিকে শব্দ হচ্ছে সেদিকে তাকাবে, এদিকে শব্দ হচ্ছে এদিকে তাকাবে। তো সে শব্দের মাধ্যমে ইনফরমেশন রিসিভ করছে, সে যে কোনো একটা কিছু ধরে মুখে দেওয়ার চেষ্টা করবে। সো সে যখন ইনফরমেশন গুলো রিসিভ করছে তখনই তার কিন্তু এই যে নিউরনের সাথে নিউরন কানেকশন তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা আপনার মাথায় রাখবেন যে প্রথম 3 মাস কানেকশন গুলো কিরকম হচ্ছে। দেখেন প্রথম 3 বছর কানেকশন গুলো কি পরিমাণে হিজিবিজি হিজিবিজি। তার একটা বড় কারণ হচ্ছে প্রথম 3 বছর সে একদম একদম পিকে থাকে কানেকশনের, কারণ হচ্ছে সে প্রচুর অ্যাক্টিভিটি করছে, প্রচুর দৌড়াদৌড়ি করছে। সে আপনি তাকে জড়িয়ে ধরছেন, চাপড়ে ধরছেন, সে কোল থেকে নামার জন্য রেডি, সে নেমে কোনো একটা কিছু ধরবে। সে কোনো একটা কিছু ধরে কিছু একটা এক্সপিরিয়েন্স করবে, সে প্রত্যেকটা কিছু এক্সপিরিয়েন্স করতেছে। আপনি যদি চিন্তা করেন 2.5 বছর বয়সের একটা বাচ্চা, সে সারাক্ষণই হয়তো তার হাতে কলম দিলেন ফেলে দিচ্ছে, আমরা বলি ও ইচ্ছা করে ফেলে দিচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা খেলা, এটা আমরা বুঝি, আমরা অতটুকু বুঝি। কিন্তু এটার একটা বড় কারণ হচ্ছে তার ব্রেন এই যে খেলাটা খেলছে। মন্টেসরি নামে একজন এডুকেটর ছিলেন,
যার একটা বড় কোট আছে, যিনি একটা কথা বলেছিলেন, সেই কথাটা হচ্ছে, আমাদের বড়দের জন্য কাজ হচ্ছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ছোটদের জন্য খেলাও একই রকম গুরুত্বপূর্ণ। তার ডেভেলপমেন্টের জন্য কাজই, খেলাই হলো তার কাজ। So উনি আমাদের বড়দের বোঝানোর জন্য বলেছে যে খেলাই একটা শিশুর জন্য কাজ। তাকে যত বেশি খেলতে দিবেন, তার কাজ তত বেশি হবে, তার ব্রেনের কানেকশন তত বেশি তৈরি হবে, এবং সে তত ডেভেলপ একটা বাচ্চা হিসেবে গড়ে উঠবে বড় বয়সে। তো এই যে প্রতি সেকেন্ডে মিলিয়নস নিউরাল কানেকশন তৈরি হচ্ছে, চিন্তা করেন, সারাক্ষণ নিউরাল কানেকশন তৈরি হচ্ছে। এভাবে তার ব্রেইনটা ডেভেলপ হচ্ছে প্রথম 3 বছর। এই জন্য আমরা বলছি খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 3 বছর আপনার শিশুর সামনে আপনি কি করছেন, কি বলছেন, কিভাবে খাওয়াচ্ছেন, আপনি নিজে কি করছেন, আপনি নিজে কিভাবে খাচ্ছেন, আপনি নিজে কি আচরণ করছেন, আপনার পরিবারের সাথে আপনি কি আচরণ করছেন, আপনার কাজের মানুষের সাথে আপনি কি আচরণ করছেন, প্রত্যেকটা জিনিস আপনার সন্তান দেখছে। সে দেখছে, অবজার্ভ করছে, তার ব্রেনের কানেকশন তৈরি হচ্ছে, এবং সেটা পরবর্তী জীবনে রিফ্লেক্ট করবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই যে প্রথম 3 বছর যাওয়ার পরে আস্তে আস্তে ব্রেন ডিসিশন নিতে থাকে কোন নিউরাল কানেকশন গুলো তার দরকার আছে, কোনগুলো দরকার নেই। দেখেন, এই পরের যে ছবিটা, সেটাই হচ্ছে 14 বছর বয়সী একটা শিশুর ছবি। 14 বছর, তার মানে সে এখন ডেভেলপ একটা মোটামুটি ব্রেইন কন্ডিশনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং ব্রেইন তখন ডিসিশন নিতে পারে যে এই জিনিসগুলো আমার দরকার নাই, কোনগুলো দরকার নাই, যে কাজগুলো আমরা রেগুলার করি না। আপনি দেখবেন যে আপনি, অনেক মায়েদের আমি শুনি যে ছোটবেলায় তো এই কাজটা করতো কিন্তু এখন আর করে না। ছোটবেলায় বা হচ্ছে প্রথম 5-6 বছর পর্যন্ত করছে, কিন্তু এখন আর করে না, এখন তার বয়স 14 বছর 15 বছর হয়ে গেছে। তার কারণ হচ্ছে সে হয়তোবা মাঝখানে অনেকগুলো কাজ করে নাই, বা মাঝখানে অন্য কাজের প্রায়োরিটির কারণে এই কাজটা সে করতে পারে না। তো এই জিনিসগুলো হয় যখন ব্রেন ডিসিশন নেওয়া শুরু করে। আপনারা চিন্তা করেন একটা গ্রামের রাস্তার মতো জিনিসটা, একটা রাস্তা দিয়ে যখন আপনি হাঁটছেন, আরেকজন হাঁটছে, বারবার মানুষ হাঁটছে, হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা, তখন রাস্তাটা তৈরি হয়। এই রাস্তাটা তখন থেকে যায়, বা এই রাস্তার উপরে কোনো ঘাস গজাতে পারে না। কিন্তু যদি এই রাস্তাটা ইউজ না হয়, যদি ওই রাস্তাতে আহ কেউ আর না হাঁটে, তখন কিন্তু ওখানে ঘাস গজায়, যেটা আমরা কোভিড এর সময় দেখেছি। প্রচুর জায়গায় ঘাস গজিয়ে গেছে, প্রচুর। আহ আমরা ইনফ্যাক্ট এরকমও দেখছিলাম যে কক্সবাজারের সমুদ্রে প্রচুর ডলফিন দেখা যাচ্ছে, সমুদ্র অনেক ফ্রেশ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে ন্যাচারালি তখন এই এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে। আর মানুষের ব্রেনের ক্ষেত্রে কি হয়, মানুষের ব্রেনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আপনি ব্রেনের যেই সাইডটা, যে অংশটা কাজে লাগাবেন না, সেই অংশটা ব্রেন আস্তে আস্তে ধরে নিবে যে এই জিনিসটা আমার আর দরকার নেই, এটা রিমুভ করে দিই, এক্সেস সরাই দিই, ওটা আমার প্রয়োজন নাই। তো এই জন্যই আপনি কি করছেন, কি করাচ্ছেন, কি কি ধরনের এক্সপোজার নিয়ে যাচ্ছেন, তার হাতে কলমের পড়ার জন্য সুযোগ কোথায় কোথায় রাখছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। একজন প্রশ্ন করেছেন, 4 বছর বয়সী শিশু কিছুই করতে চায় না বা পড়ালেখাটা করতে চায় না, আপনাকে অবশ্যই হাতে কলমে পড়ার জন্য আহ তাকে মাধ্যম করে দিতে হবে। কারণ এই বয়সে সে হাতে কলমে সবকিছু শিখছে। আমাদের আমাদের লার্নিং থিওরি বলে একটা জিনিস আছে, একটা থিওরি আছে, যে থিওরিটা আমাদের ইসিটি প্রোগ্রামে আসলে পড়ানো হয়। পুরো একটা 2 ঘন্টার একটা ক্লাস হয়, যেখানে দেখানো হয় বা শেখানো হয় কিভাবে একটা শিশু আহ কি কি ধরনের লার্নিং স্টাইল আছে, এবং কিভাবে একটা শিশু শিখবে যদি আপনি তাকে আহ, কোন কোন মাধ্যমে পড়ালে বা কোন কোন ভাবে তাকে পড়ালে সে আসলে আরো বেশি ইনফরমেশন রিসিভ করবে বা রিমেম্বার করবে, মনে রাখবে। তো ওই জিনিসটাও আপনারা ওখানে শিখতে পারবেন। আহ এরপরে আমি বলবো যে কি কি ধরনের ফ্যাক্টর আসলে আছে, যেটা কিনা আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সরাসরি পার্টিসিপেট করে, বা কি কি ধরনের ফ্যাক্টর আমাদের ব্রেনের ডেভেলপমেন্টে বা আমাদের আসলে হোলিস্টিক যে ডেভেলপমেন্ট, আমাদের যে মানুষের যে ডেভেলপমেন্ট, সেখানে কি কি ফ্যাক্টর গুলো আসলে সরাসরি কাজ করে, সরাসরি জড়িত। প্রথম যে ফ্যাক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন, নিউট্রিশন। নিউট্রিশন খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা নিউট্রিশন বলতেই বুঝি অনেক বেশি কার্বোহাইড্রেট ইনটেক। আমরা নিউট্রিশন বলতেই বুঝি, আজকে যেমন আজকে একটা আমি নিউট্রিশনের একটা সামিটে গিয়েছিলাম, সেখানেই এইসব নিয়ে অনেক কথা হচ্ছিল, যে আমরা নিউট্রিশন বলতেই বুঝি হয়তোবা শিশুকে কত ওয়েল ফেড, মানে সে কত বেশি খাবার খাচ্ছে, রাদার দেন সে কি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্রুট, অথবা ফাইবার, অথবা ফ্যাট, সব ধরনের খাবার না খেয়ে, হয়তো একটা ধরনের খাবার খেয়ে সে অনেক
হেলদি হচ্ছে, আমরা হেলদি না অনেক মোটা হচ্ছে, সেটা আমরা হয়তো বা কনসিডার করতেছি, বাট নিউট্রিশনটাকে আসলে প্রপার ব্যালেন্স ডায়েট নিউট্রিশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং নিউট্রিশনে আপনারা দেখেন এখানে একটা ছবি আছে, মায়ের বুকে দুধ খাচ্ছে একটা শিশু সন্তান। তার একটা বড় কারণ হচ্ছে যখন শিশু গর্ভাবস্থায় আছে তখন থেকে শুরু করে প্রথম 2 বছর পর্যন্ত আসলে মায়ের খাবারের উপরেই শিশুর খাবারটা নির্ভরশীল। কারণ 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ শিশু খাচ্ছে। তো নিউট্রিশনটা শুধু শিশুর না, মারও গুরুত্বপূর্ণ। তো ওই জায়গাটা থেকে আমাদের নিউট্রিশনটা কিন্তু শিশুর মেন্টাল ডেভেলপমেন্টেও আসলে কার্যকরী ভূমিকা রাখে। সিকিউরিটি অ্যান্ড সেফটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন ধরেন, আপনি দেখবেন যে কোনো একটা শিশু একটা জায়গায় আপনি বসতে দিয়েছেন, হয়তোবা সবকিছু এরকম করবে না, আপনি নোটিস করে দেখবেন যে কিছু শিশুর ক্ষেত্রে এরকম হয়। একটা জায়গায় বসতে দিয়েছেন, সে ওই জায়গা থেকে পড়ে গেল, বা হচ্ছে সে এখানে সেফ সিকিউর ফিল করলো না, অথবা কেউ একজনের, কিছু মানুষের কোলে শিশু খুব যাইতে চায়, কিছু মানুষের কোলে শিশু যাইতে চায় না। অথবা জন্মের পর দেখবেন সে প্রাইমারি কেয়ার গিভার বা তার পরিচিত যারা আছে, সে তার বাবা, তার মা, তার দাদা বা দাদি বা তার নানি, যার কাছে সে আছে, সেই মানুষগুলো ছাড়া অন্য মানুষের কাছে সে কিন্তু যেতে চায় না। তার কারণ হচ্ছে ন্যাচারালি আমরা সেফটি এবং সিকিউরিটিটা পরিবেশগত ভাবেই আমরা মেনটেন করি। অনেক শিশু দেখবেন বিছানা থেকে নামতেছে, সে চাদরটাতে এরকম শক্ত করে ধরে আস্তে করে বিছানা থেকে নামে। তার একটা বড় কারণ হচ্ছে ন্যাচারালি এটা মানুষের ব্রেনে দেওয়া আছে যে সেফটি সিকিউরিটি মেনটেন করে চলতে হবে। তো এবং সেফ এবং সিকিউর পরিবেশ দেওয়াটা একটা শিশুর রেগুলার ডেভেলপমেন্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে শুধুমাত্র এই না যে সে কেটে গেল কিনা বা রান্না করে গেল না কিনা এটা না, এখানে কিন্তু পারিবারিক ভাবে আমরা যখন শাউট করি, জোরে কথা বলি, সেটাও তার মেন্টাল ডেভেলপমেন্টে বাধাগ্রস্ত করে। তার কারণ হচ্ছে যখন সে তার বডিটা যখন সার্ভাইভালেই ভয় পাচ্ছে যে আমি বেঁচে থাকবো কিনা বা আমি হচ্ছে কিনা সার্ভাইভ করতে পারবো কিনা, সেটাতেই যখন ব্রেন ভয় পাচ্ছে, তার আম, তার ইনস্টিংক্ট ভয় পাচ্ছে, তখন কিন্তু আর তার ডেভেলপমেন্ট, অর্থাৎ সে যে খেলবে, সে যে এক্সপ্লোর করবে, এই জায়গাগুলোতে সে ফোকাস দিবে না। তার ব্রেন ফুললি অকুপাই হয়ে থাকবে, সে যাতে সেফ থাকে। ওই একটা কন্ডিশনে তার ব্রেন ফুললি অকুপাই হয়ে থাকবে, তখন সে এক্সপ্লোর করতে যাবে না। তো তাকে এক্সপ্লোর করার জন্য, তাকে খেলার জন্য নিরাপদ পরিবেশটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনার শিশুর ডেভেলপমেন্টের জন্য উপর থেকে লাফ দেওয়া গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি দেখেন সে বিছানা থেকে বারবার লাফ দিচ্ছে, তাকে নিচে একটা এমন নরম জিনিস, একটা বালিশ দিয়ে দিন, একটা নরম জিনিস দিয়ে দিন, যেখানে সে পড়লে ব্যথা পাবে না। তার মানে তার ডেভেলপমেন্ট আপনি নিশ্চিত করছেন তাকে নিরাপদ পরিবেশ দিয়ে। তো এইভাবে আপনাদেরকে নিশ্চিত করতে হবে। লাভ এন্ড কেয়ার খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি বলতেছিলাম। পরিবারে যদি ঝগড়া থাকে, পরিবারে যদি শাউটিং থাকে, পরিবারে যদি একজন আরেকজনের উপর ট্রাস্ট ইস্যু থাকে, এটা শিশুর উপর খুবই খুবই প্রভাব পড়ে। আহ এইটাতেও আমাদের সবাইকে, শুধু পরিবারের বাবা মা না, প্যারেন্টিং আসলে বাবা মা একা করবে না, প্যারেন্টিং পরিবারের সবাই মিলে করবে। পরিবারের যারা যারা থাকে, যে যে সদস্য থাকে, সবাই এই ব্যাপারটাতে অংশগ্রহণ করবে। সোশিও ইকোনমিক স্ট্যাটাস, সোশিও ইকোনমিক স্ট্যাটাস খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেই ধরনের সোশিও ইকোনমিক কন্ডিশনে একটা শিশু বড় হচ্ছে, সেই সে যেই ধরনের এক্সপোজারে যাচ্ছে, সেই ধরনের জিনিসই সে শিখবে এবং তার ব্রেনটা ওভাবে শেপড হবে। এই জন্য এটাও খুবই গুরুত্বপূর্ণ। সাইকোলজিক্যাল স্টিমুলেশন, সাইকোলজিক্যাল স্টিমুলেশন কি? ওই যে আমি বলতেছিলাম একটু আগে যে নেগেটিভ স্টিমুলেশন কি হইতে পারে, অনেক শাউট করতেছে মানুষ। পজিটিভ স্টিমুলেশন কি হইতে পারে, ওই যে আমি নিরাপদ পরিবেশ তৈরি করে দিলাম, সে লাফ দিচ্ছে, তাকে আমি একটা ম্যাট বিছিয়ে দিলাম, একটা বালিশ দিয়ে দিলাম, এটা হচ্ছে পজিটিভ স্টিমুলেশন। অথবা সে যখন 2 বছর বয়স, বা হচ্ছে সে যখন 6 মাস 7 মাস বয়স, আমি তাকে প্রতিটা কাজের সময় হয়তো বলে বলে করছি, এই যে দেখো তোমাকে আমি এখন গোসল করাচ্ছি, গোসলে আমরা গরম পানি ব্যবহার করেছি যাতে করে তোমার ঠান্ডা না লাগে। এই যে কথাটা, এই কথাটা এরকম করে যখন আপনি আপনার শিশুকে বলবেন, তখন সে একটা স্টিমুলেশন পায়, তার ব্রেন ওয়ার্ম একটা টোন, তার সাথে কথা বলছে, এই স্টিমুলেশনটা পায়। তখন সে খুবই সেফ ফিল করে এবং এক্সপ্লোর করার জন্য সে রেডি হয়, রেডি হয়। আহ এরপরে হচ্ছে যখন সে আহ, আহ, পেটে থাকছে, ভ্রূণ অবস্থায় থাকছে, তখনও কিন্তু এই প্রত্যেকটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। তার নিউট্রিশন কি হচ্ছে, তার সে লাভ এন্ড কেয়ার হচ্ছে কিনা, তার সাইকোলজিক্যাল স্টিমুলেশন কি যাচ্ছে, এই প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। এবং হেলথ, হেলথ ডেফিনেটলি অনেক গুরুত্বপূর্ণ। নিউট্রিশন হেলথ খুবই ওতপ্রোতভাবে কানেক্টেড। এবং হেলথের সাথেও কিন্তু এই যে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, সাইকোলজিক্যাল স্টিমুলেশন, সেফটি সিকিউরিটি, প্রত্যেকটা জিনিসই কানেক্টেড। তো
একটা শিশুর ডেভেলপমেন্টের জন্য এই প্রত্যেকটা ফ্যাক্টরি একটা আরেকটার সাথে কানেক্টেড, এবং এই প্রত্যেকটা ফ্যাক্টরি একটা শিশুর ডেভেলপমেন্টের জন্য স্টিমুলেট করে। সো চলেন দেখি ডেভেলপমেন্টের চারটা যে ডোমেইন আছে, আমি এখন চারটা ডোমেইন সম্পর্কে আপনাদেরকে বলবো। ডেভেলপমেন্টের জন্য চারটা ডেভেলপমেন্টাল ডোমেইন বলি আমরা এটাকে। আহ, আমরা অনেকেই হয়তো বা জানবেন যে আমরা অনেক বলি যে শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা স্পিচ ডিলে হচ্ছে অনেক শিশুর, অথবা আমরা বলি যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট অথবা কগনিটিভ ডেভেলপমেন্ট, এরকম চারটা ডেভেলপমেন্টাল ডোমেইন ধরে আমরা হচ্ছে শিশুর ডেভেলপমেন্টাল মাইলস্টোন ঠিক করি। একটা নির্দিষ্ট বয়সে একটা শিশুর কিছু কাজ ন্যাচারালি করতে পারার কথা। Let's say, আহ 7 মাস 8 মাসের মধ্যে একটা শিশু বসে যাবে, এটা হচ্ছে ন্যাচারালি তার করতে পারার কথা। যদি সে করতে না পারে তাহলে সে মাইলস্টোনটা অ্যাচিভ করে বা মাইলস্টোন থেকে একটু পিছিয়ে আছে। তার যখন 16 মাস পর্যন্ত হয়ে যাবে তখন তার হাঁটতে পারার কথা। সে যদি হাঁটতে না পারে তাহলে সে একটু পিছিয়ে আছে। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, হয়তোবা সে হয়তোবা 16 মাসে না হেঁটে 20 মাসে যে হাঁটছে, এটা নিয়ে ওরিড হয়তোবা হওয়ার কিছু নাই। কিন্তু আমরা ওরিড হব যদি তার পা বাঁকা থাকে, সে যদি ব্যালেন্স করতে না পারে, প্রপার ব্যালেন্সিংটা সে না শেখে, অথবা তার 16 মাসে হাঁটার কথা কিন্তু এখনো সে দাঁড়াচ্ছেই না, তখন আমরা ডেফিনেটলি ওরিড হব। তো ডেভেলপমেন্টাল মাইলস্টোন বলাই হয় যে একটা শিশুর বয়স অনুযায়ী তার যেই যে ডেভেলপমেন্ট অ্যাচিভ করার কথা বা যে যে কাজগুলো করতে পারার কথা সেটা যদি করতে পারে তাহলে সে মাইলস্টোনটা অ্যাচিভ করেছে। এখন আমরা কিসের উপর ভিত্তি করে এটা নির্বাচন করি, সেটা হচ্ছে চারটা ডোমেইনের উপর নির্বাচন নির্বাচন করি। চারটা ডোমেইন কি? একটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট বা ব্রেনের ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট, একটা হলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আর আরেকটা হলো সোশ্যাল ইমোশনাল বা সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টটা কি? কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে আমি আরেকটা পুরো একটা স্লাইড 5 মিনিট 7 মিনিটের মতো কভার করবো। বাট কগনিটিভ ডেভেলপমেন্টটা আমরা মূলত বলছি যে একটা শিশুর ব্রেনের যে ডেভেলপমেন্ট সেটাকে বলে কগনিটিভ ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টের আন্ডারে সে শিখবে কোনো কিছু প্রসেস, মানে ইনফরমেশনটাকে কিভাবে প্রসেস করতে হয়। লেটস সে আমরা যখন বলছি যে এটা নাও, সে কি বুঝতে পারছে কিনা এটা তাকে রিসিভ করতে হবে, অথবা বলছে দাও আমাকে দাও, সে কি বুঝতে পারছে কিনা তার হাতে যে জিনিসটা আছে সেটা আমাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এই যে প্রসেস, ইনফরমেশন প্রসেস করা। যেমন ধরেন 4 বছর একটা বয়সী শিশুকে আপনি যদি বলেন যে এক জায়গায় শান্ত হয়ে বসো, তার হোল ব্রেনটাকে সে কেন্দ্রীভূত করবে শান্ত হয়ে বসার জন্য। কিন্তু আপনি যদি বলেন শান্ত হয়ে বসেছো এবার আমরা রং করি, তখন সে আর ওই রং করার পেছনে কনসেন্ট্রেশন দিতে পারবে না, অথবা রং করার পেছনে কনসেন্ট্রেশন দিতে গিয়ে সে শান্ত হয়ে বসাটাকে নড়াচড়া করবে, সামনে পেছনে করবে, অথবা একটু দৌড় দিয়ে হেঁটে আসবে। তো এটা হচ্ছে ব্রেনটাকে প্রসেস করার জন্য, ব্রেনকে বডিকে প্রসেস করার জন্য একদম সিন করা বা এক সুতায় নিয়ে আসা। হ্যাঁ, এটাকে বলতেছি আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ পার্ট। বয়স অনুযায়ী এই ডেভেলপমেন্টটা হইতে থাকে। আমরা অনেক সময় স্কুলের টিচাররা বা হচ্ছে আমরা অনেক সময় যারা শিশুদের নিয়ে কাজ করি, তারা এই ইনফরমেশন গুলো না জানার কারণে দেখা যাচ্ছে আমরা সব বাচ্চাকে চোখ বন্ধ করে 25টা বাচ্চা ক্লাসের সবাইকে এক জায়গায় শক্ত করে বসিয়ে একটা পড়াশোনা শুরু করে দিতে চাই। তখন দেখা যায় যে কিছু বাচ্চা নজর দিতে পারছে, কারণ সবার তো এক সময় এক ডেভেলপমেন্টটা হয়ে যাবে না। কিছু বাচ্চা নজর দিতে পারছে, কিছু বাচ্চা নজর দিতে পারছে না। সেই জায়গায় আমরা দেখা যায় যে একটা বিপদে পড়ি যে কি করবো, এই বাচ্চাটা শান্ত না, এই বাচ্চা দুষ্টু। তো তখন আমরা বিভিন্ন কিছু বলা শুরু করি। এই জায়গাটা থেকে আমাদেরকে একটু সচেতন হতে হবে বা আমাদের আরেকটু জানতে হবে, নিজেদের নলেজটাকে একটু বাড়াতে হবে এই জায়গাটাতে। সো প্রসেস ডেভেলপমেন্টের এই যে একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেকেন্ড আরো দুইটা তিনটা জিনিস আছে, যেমন ইমাজিনেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করে এই বয়সে। রিজনিংটা ডেভেলপ করছে প্রথম 8 বছরে। যেমন ধরেন আহ কাগজে পানি দিলে সেটা ছিঁড়ে যাবে একটু পরে, পলিথিনে পানি দিলে সেটা ছিঁড়ে যাবে না, সেটা পলিথিনটা পানিটাকে ধরে রাখবে। পলিথিন আপনি যদি ফুটা করেন তখন পানিটা পড়তে থাকবে, কিন্তু কাগজে যখন পানি দিবেন এটা ছিঁড়ে যাবে, এটা মিশে যাবে পানির সাথে। এই যে লজিক্যাল রিজনিং, এই জিনিসগুলো বাচ্চারা এক্সপ্লোর করতে করতে শেখে, এটা তার মাঝে ডেভেলপ হয়ে যায় না। অথবা কোনো একটা পাখির শব্দ শুনে বুঝতে পারা। যেমন ধরেন আমি জানি না আপনারা কোথায় আছেন, অনেকে অনেক জায়গা থেকে নক করতেছিলেন, যেমন আমি ঢাকার একদম ধানমন্ডিতে একটা মেইন রোডের পাশে আছি। তো আমি অনেক ধরনের শব্দ শুনতে পাচ্ছি, আমি শব্দ শুনে বুঝতে পারছি এটা কি প্রাইভেট কারের শব্দ, নাকি একটা বাসের শব্দ, নাকি একটা আহ সাইকেলের শব্দ বা রিক্সার শব্দ। সো এটা হচ্ছে রিজনিং। একটা শব্দের সাথে
ব্রেনটা অ্যাসোসিয়েট করতেছে কোনো একটা যানবাহনের সাথে। তো এই যে রিজনিং এর ব্যাপারগুলো, এগুলো কিন্তু তার এই সময়টাতে তৈরি হচ্ছে। মেমোরি মেমোরি গুলো তৈরি হচ্ছে এই বয়সে। তো মেমোরিটাকে কালেক্ট করা এবং সেটা সেভ করা, এই জিনিসগুলো তৈরি হচ্ছে এই বয়সে। কগনিটিভ ডেভেলপমেন্টের পাশাপাশি ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ পার্ট। ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজের সাথে বিভিন্ন ঘটনা অ্যাসোসিয়েশন করতেছে এই বয়সে। 3 থেকে 7 বছর বয়সী শিশু প্রচন্ড ইমাজিন করতে পারে, এবং সে যদি বলে আমি পাশের রুমে একটা ডাইনোসর দেখে আসছি, তার মানে সে লিটারেলি বিশ্বাস করছে এবং কল্পনা করছে পাশের রুমে একটা ডাইনোসর আছে। এবং যাদের শিশুর বয়স লেটস সে 4 বছর 5 বছর, আপনারা দেখবেন যে এই বয়সের বাচ্চারা প্রচুর ভয় পায়। তার কারণ ওই যে আমি একটা শব্দ শুনে বুঝতে পারছি এই শব্দটা ওই গাড়িটার হইতে পারে। এই বয়সের বাচ্চারা আসলে যে শব্দের অ্যাসোসিয়েশন রিজনিং গুলো পুরোপুরি ডেভেলপ হয় নাই। সে অনেকগুলো শব্দ শিখছে, মানে ল্যাঙ্গুয়েজের সাইড থেকে অনেক শব্দ শিখছে, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটাকে কিসের সাথে অ্যাসোসিয়েট করবে এই জিনিসগুলো কানেকশন এখনো পুরোপুরি প্রপারলি তৈরি হয়ে যায় নাই। তো ওই জায়গাটা থেকে সে যেহেতু বুঝতে পারছে না, সেহেতু সে ভাবে যে ওটা কিসের শব্দ বা এটা কি হয়েছে। তো এই জায়গাটা থেকে দেখা যায় প্রচুর ভয় থাকে, কোনো একটা ছায়া দেখে অনেক কল্পনা করে, সেই কল্পনা থেকে সে ভয় পাওয়া শুরু করে। তো ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট এবং ইমাজিনেশনের খুবই প্রাইম টাইম বলা হয় 3 থেকে 7 বছর বয়সটাকে। এবং ল্যাঙ্গুয়েজটা নিয়ে এই বয়সে খুবই খুবই কাজ করতে হয় আমাদেরকে। আপনারা দেখবেন যে যারা 4 বছর, অনেকেই টিচার আছেন যারা কিনা প্রাইমারি গ্রেড লেভেলে আছেন, লেটস সে 5 বছর বয়সে একটা বাচ্চাকে আপনি পড়াচ্ছেন। আপনাকে আপনি যে ধরনের কমপ্লেক্স ইনস্ট্রাকশন দিতে পারবেন, যারা 4 বছরের বাচ্চাকে পড়াচ্ছেন তারা কিন্তু এটা দিতে পারবেন না। 1 বছরই অনেক গ্যাপ তৈরি হয়ে যায়। 5 বছর 6 বছরের বাচ্চাকে আপনি হয়তোবা 3টা বা 4টা ধরনের ইনস্ট্রাকশন দিতে পারবেন। লেটস আপনি বলতেছেন 6 বছরের একটা বাচ্চাকে, বাচ্চারা তোমরা সবাই অঙ্ক বইটা বের করে 3 নাম্বার বা 5 নাম্বার পৃষ্ঠাটা খোলো, সেখানে 3 নাম্বার প্রশ্নটা খুঁজে বের করো, দেখো তো ওখানে কি লেখা আছে। 6 বছরের একটা বাচ্চা রেডি করতে পারে। তো আপনি আশা করতেছেন সে এই 5টা লাইনের ইনস্ট্রাকশন সে বুঝে ফেলবে। কেন আমি 5 লাইন বলতেছি? আপনি বলতেছেন যে বই বের করো, সে বইটা বের করার জন্য ও আচ্ছা ব্রেনকে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে, বই বের করতে হবে, বই বের করে এত নম্বর পৃষ্ঠা খুলতে হবে, সো সে পৃষ্ঠা খোলার জন্য পুরোপুরি ব্রেন অকুপাইড। ইন দ্য মিন টাইম আপনি বলে ফেলছেন ওই পৃষ্ঠার ওই লেসে 10 নম্বর পৃষ্ঠা 3 নাম্বার প্রশ্ন খুঁজে বের করো। সে পৃষ্ঠা খুঁজতে খুঁজতে যখন আপনি 3 নাম্বার প্রশ্ন বলছেন, কতটুকু সে হয়তো আর শুনেই নাই। তো এই জন্যই আমাদেরকে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ইনস্ট্রাকশনটা রেডি করতে হয়। আপনার স্টুডেন্ট বলেন অথবা আপনার বাচ্চা বলেন, সবার জন্যই বয়স অনুযায়ী ল্যাঙ্গুয়েজ, যতটুকু ল্যাঙ্গুয়েজ সেই অনুযায়ী ইনস্ট্রাকশন। তো এই জিনিসগুলো আমরা জানতে পারবো যদি আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের সম্পর্কে আরো একটু ভালো করে জানি। আমার স্লাইডটাতে কেউ একজন উল্টাপাল্টা করছেন, তো যে করছেন সে একটু সচেতন হন। আর তাসিন একটু দেখেন আমার ইয়াটা একটু ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। তো এরপর আমি ফিজিক্যাল ডেভেলপমেন্টের কথা বলবো। ফিজিক্যাল ডেভেলপমেন্টে আম, উম, আহ, দুইটা গুরুত্বপূর্ণ চেঞ্জ হইতে থাকে। সমস্যা নাই, প্রিভিয়াস স্লাইড না থাকলেও আমি জাস্ট একটু বলে শেষ করব। সেটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্টে আমরা অনেক শুনি, অনেক প্যারেন্টদের কাছে শুনি যে আহ, আমার বাচ্চা হাত ব্যথা করে, স্কুল বাড়ির কাজটা করতে চায় না কারণ তার হাত ব্যথা করে। তার একটা বড় কারণ হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্টের, এই বয়সে যেহেতু ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। আপনার তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়ে গেছে মাশাআল্লাহ, আপনি ভাবতেছেন যে সবারই হয়ে গেছে। তো আপনি চিন্তা করতেছেন যে ঠিক আছে, ওকে আমার এই এই বাড়ির কাজগুলো করাইতে হবে। এখন একটা শিশুর ক্ষেত্রে 3 বছর একটা বাচ্চার এই যে আঙুলগুলো দেখতেছেন, এই যে আঙুলের মাঝখানে যে এই যে দুইটা স্কেলেটনের যে এই যে দুইটা হাড্ডির মাঝখানে যে কানেকশন গুলো, এই কানেকশনের অনেক ফাঁকা থাকে। ছোট বাচ্চাদের এই জায়গাগুলো অনেক ফাঁকা থাকে, এই যে জায়গাগুলো অনেক ফাঁকা থাকে। ফাঁকা থাকার কারণে সে কিন্তু একটা কলমটা এরকম করি, আমরা যেরকম বড়রা গ্রিপটা ধরি, এই জায়গাটা ওরা গ্রিপটা ধরতে পারে না। যার কারণে ওকে আপনি অনেক হোমওয়ার্ক দিলে সে লিখতে পারবে না। তাকে প্রি রাইটিং এর স্টেপ গুলো পার হয়ে আসতে হবে। ফিজিক্যাল ডেভেলপমেন্টে 2 ধরনের ডেভেলপমেন্ট হয়, ফাইন মোটর একটা হচ্ছে ফাইন মোটর, একটা হচ্ছে গ্রস মোটর। তো ফাইন মোটর হচ্ছে এই যে হাতের বা সূক্ষ্ম পেশির যে কাজগুলো, যে কাজগুলো আমাদের বাচ্চাদের এখন ডেভেলপ হয় না কারণ তারা নিজের হাতে অনেক কাজই করে না। তারা নিজের হাতে খায় না, জামা পরে না, ব্যাগ গুছায় না, চেন খুলে না, বোতাম লাগায় না, আম, বিছানা গোছায় না, নিজের বইগুলো গোছায় না, খেলনাগুলো গোছায় না। সে শুধু পড়ে আর টিভি দেখে অথবা মোবাইল দেখে। তো এবং খেলেও না পর্যাপ্ত। সে যদি খেলতো, লেটস সে কি খেলা, লেটস সে হাতের আঙ্গুলে যেসব খেলাগুলো আছে,
লুডো খেলতে খেলতো, অথবা কার্ড খেলতো, অথবা যদি ফ্ল্যাশ কার্ডের কথা বলতেছি আমরা, ফ্ল্যাশ কার্ড দিয়ে খেলা, অথবা হচ্ছে তারা যদি কুতকুত খেলতো, অথবা হচ্ছে যেগুলো আমরা চোখ বন্ধ করে এক পায়ে দাঁড়িয়ে ব্যালেন্সিং যে খেলাগুলো। তো যখন এই ধরনের খেলা খেলে তখন বাচ্চাদের ফাইন মোটর গ্রোস মোটরের ডেভেলপমেন্ট হয়। যেহেতু এই খেলাগুলোও সে খেলছে না এবং কাজগুলোও সে করছে না, তাই ডেভেলপমেন্ট গুলো হচ্ছে না প্রপারলি। যখন তার ডেভেলপমেন্ট হচ্ছে না, তখন সে একাধারে অনেকগুলো কাজ করতে পারছে না। আমাদের উপায় হচ্ছে এখন একটাই, তাকে খেলাইতে হবে অথবা প্রি রাইটিং স্কিল নিয়ে কাজ করতে হবে, যেটা কিনা ক্রাফটিং এর মাধ্যমে, ড্রয়িং এর মাধ্যমে অ্যাচিভ করা সম্ভব। সিজার স্কিলের মাধ্যমে, সিজার স্কিল যখন বাচ্চাদের ডেভেলপ করে তখন তার ওই রাইটিং স্কিলটাও ডেভেলপ করে। তো এই ছিল ফিজিক্যাল ডেভেলপমেন্ট আর সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট, যেটা আমরা সবাই বুঝি যে গ্রুপে কিভাবে আচরণ করবে, গ্রুপ নর্ম গুলো বুঝতে পারা, শেয়ারিং কেয়ারিংটা শিখতে পারা, এবং একসাথে কাজ করতে পারা। এইভাবে তাদের সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট গুলো হয়, এবং এই চারটা ডোমেইনে প্রথম 8 বছরে হিউজ ডেভেলপমেন্ট হতে থাকে, একদম হিউজ। মানে আপনি কল্পনাই করতে পারবেন না তারা এই বয়সটাতে কি পরিমাণ ইনফরমেশন রিসিভ করতে পারে। আমরা সবাই বলি যে বাচ্চা খুব শার্প, সে অনেক কিছু নিতে পারে, সে অনেক কিছু মনে রাখছে। তার কারণ হচ্ছে সে এই বয়সে প্রচুর জিনিস নিচ্ছে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো জিন পিয়াজের খুবই চমৎকার একটা থিওরি। এই থিওরিটা আমার একটা থিওরি, যারা এডুকেশন সেক্টরে কাজ করছে এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। এর আগের স্লাইড, জিন পিয়াজের থিওরি যেটা, সেটাতে তাদের আসলে এই জিনিসটা অবশ্যই অবশ্যই জানা উচিত, এটা আসলে ম্যান্ডেটরি করে দেওয়া উচিত। এবং এখন পর্যন্ত এই থিওরিকে কেউ কিন্তু ভাঙতে পারে নাই, বা এই থিওরিটা কাজের না এটা কেউ এখনো প্রমাণ করতে পারেনি। তো আমি আমি আপনাদেরকে এই ব্রেইন ডেভেলপমেন্টের যে থিওরি জিন পিয়াজে, সেটা আপনাদেরকে জ পিয়াজে বলে আসলে। উনি, তো এই থিওরিটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলবো। এই থিওরিতে উনি বলছেন যে একটা শিশুর বা একটা মানুষের, হিউম্যানের ব্রেনে যে ডেভেলপমেন্ট হয় তার 4টা স্টেজ আছে টোটাল। প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। আমি জানি না আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, যারা মোবাইলে দেখছেন তারা হয়তো ঠিক মতো দেখতে পাচ্ছেন না। আপনারা অবশ্যই এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, নিজেরা জাস্ট সেভ করে রাখবেন, এবং আরো একটু ডিটেল পড়াশোনা করার চেষ্টা করবেন এই বিষয়টাতে। সেন্সরি মোটর যে স্টেজটা, এই স্টেজে একটা শিশু, আমি একটু আগে যেটা বলতেছিলাম না যে একটা খালি একটা ব্রেন নিয়ে সে জন্মায়, এই বয়সে তার যে 5টা সেন্স আছে। আমাদের 5টা সেন্স কি? আমরা জিহ্বা দিয়ে টেস্ট নেই, আমরা নাক দিয়ে গন্ধ শুকি, আমরা কান দিয়ে শুনি, আমরা স্কিন দিয়ে টাচ করি এবং স্কিনের মাধ্যমে টাচ করি, এবং আমরা চোখ দিয়ে দেখি। সো এই যে 5টা সেন্স আছে, এই সেন্সের মাধ্যমে আমরা সব ইনফরমেশন ব্রেনে সেভ করা শিখি এই বয়সে। এখন দেখেন, এই যে আমার হাতে একটা কাগজ আছে, ওটা এরকম শব্দ করে। এখন এরকম একটা শব্দ যদি আমি আপনাদেরকে চোখ বন্ধ করেও দেখ শব্দটা শোনাইতাম, আপনারা বুঝতে পারতেন এটা কাগজে শব্দ করতেছে। অথবা, সবাই শব্দটা শুনতে পাচ্ছেন? তো আমার ধারণা আপনারা সবাই শব্দটা শুনতে পাচ্ছেন। জি। এই শব্দটা শোনার সাথে সাথে আপনারা বুঝতে পারছেন আমি একটা টেবিলে শব্দ করছি, তাই না? এই যে ব্যাপারটা, যে আমরা যখন শব্দ শুনছি, আমরা যখন গন্ধ পাচ্ছি, নাকি যদি আমরা একটা গন্ধ পাই, পাশের বাসায় মাংস রান্না হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি গন্ধ শুকার মাধ্যমে। একটা বাচ্চা বুঝতে পারবে না, আর যদি পরিচিত কোনো রান্না না হয় সে কিন্তু, ইনফ্যাক্ট আমাদেরই, আমরা লেটসে কোনো একটা দেশে গেছি, চায়নাতে গেছি, সেখানে এমন একটা রান্না হয়েছে যেটা কিনা আমি, এটা আগে কখনো আমার ব্রেন এই ইনফরমেশনটা রিসিভ করে নাই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না ওইটা কিসের রান্না হচ্ছে। কিন্তু যেহেতু আমার আমার বাংলাদেশে আমি আছি, ছোটবেলা থেকেই জানি এই ধরনের রান্না হয়, মিষ্টি টাইপের রান্না হয়, হালুয়া টাইপের রান্না হয়, অথবা মাংস টাইপের রান্না হয়, ডাল টাইপের, ডালের ফোড়নের গন্ধ পাই আমরা, অথবা শুকনা মরিচ যখন ভাজে সেটার গন্ধ পাই। এই যে গন্ধের সাথে আমাদের ব্রেনের অ্যাসোসিয়েশন হয়ে আছে জিনিসগুলো, সেই জন্য আমরা এটা বুঝতে পারি। এটাকে বলতেছে সেন্সরি মোটর স্টেজ, যে প্রথম 2 বছর এই স্টেজের মাধ্যমে এইভাবে একটা শিশু ইনফরমেশন রিসিভ করছে, সে প্রত্যেকটা জিনিস শিখছে এইভাবে। এবং দেখেন, একটা খুবই চমৎকার কথা লেখা আছে, আন্ডারস্ট্যান্ড ওয়ার্ল্ড থ্রু সেন্সেস অ্যান্ড অ্যাকশন। অ্যাকশন কথাটা কিন্তু আমি একটু আগে ইউজ করেছি। ওই যে কলম ফেলে দিচ্ছে, অথবা একটা চামচ বারবার ফেলে দিচ্ছে,
অথবা একটা বল বারবার ছুঁড়ে মারছে, এই যে এটা হচ্ছে অ্যাকশন, সে প্রত্যেকটা অ্যাকশনের রিফ্লেকশন দিয়ে ইনফরমেশন গুলো ব্রেনে সেভ করছে। এই বয়সে যদি আহ দেখবেন যে কিছু বাচ্চা আছে কাউকে হার্ট করে খুব মজা পাচ্ছে, হাত দিয়ে হিট করতেছে, আমরা প্রচন্ড রিয়াকশন দিয়ে দিচ্ছি, একদম চোখ মুখ কুচকে, না না এরকম করা যাবে না, এটা কি করছো। আমার গলার সাউন্ড অনেক লাউড হয়ে যাচ্ছে, আমার চোখে মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অ্যাকশনটা বাচ্চার জন্য খুব মজার। তো সে এই অ্যাকশনটা দেখছে এবং সে বারবার ভাবছে, ও আচ্ছা আমি হিট করব, হিট করলে সবাই আমার দিকে তাকায় এরকম একটা রিয়াকশন দিবে, এটা আমি দেখবো, এটা আমার খুব মজা লাগতেছে। তো এই যে অ্যাকশনের থ্রুতে সে ইনফরমেশন সেভ করতেছে। তো এই বয়সটাতে, স্পেশালি এই বয়সটাতে প্রথম 3 বছর আমি বলবো যারা সন্তান ডিল করতেছেন তারা খুবই কাম এবং ইমোশন ছাড়া একটা ফেস এরকম রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব। যখন আপনি তার সাথে খেলছেন তখন আপনি খেলার রিয়াকশন দিবেন, বাট যখন সে উল্টাপাল্টা আচরণ করছে তখন আপনি অবশ্যই এরকম রিয়াকশন দিবেন না। রিয়াকশন দিলেই সে বুঝে যাচ্ছে, ও আচ্ছা ঠিক আছে এই কাজটা করলে এরকম রিয়াকশন পাওয়া যায়, আমি এটা করবো। লেটস সে পানি ফেলে, কিছু বাচ্চা আছে প্রচুর পানি ফেলে, সারা বাসায় বিভিন্ন জায়গায় পানি ফেলে, আমরা বাবা মায়েরা বিরক্ত হই এবং বলতে থাকি যে এই এরকম করা যাবে না, এই এরকম করা যাবে না। সো ও কিন্তু বুঝতেছে না এরকম করা যাবে না, কারণ প্রথম 3 বছরে করা যাবে না, করা যাবে না, এই নাটা সে বুঝতে পারে না। মানে সে বুঝতে পারে এই আপেল, আপনি বলতেছেন আপেল খাওয়া যাবে না, সো আপেলটা দেখতেছে, আপেল আপেল মানে খাওয়ার জিনিস, সে নিয়ে খেতে চাবে। তো আপেলের সাথে খাওয়াটা সে অ্যাসোসিয়েট করবে। লেটস আপনি বলতেছেন যে রং পেন্সিল, রং পেন্সিল খাওয়া যাবে না, সো রং পেন্সিল সে খাওয়ার অর্থটা মাত্র বুঝতে পারছে, সো সো সে খাওয়া শিখবে, সো প্রত্যেকবারই সে খাবে। এবং যখন আপনি ইমোশন দেখাচ্ছেন, এক্সপ্রেশন দেখাচ্ছেন, সে আরো বেশি খাবে। তো এই জায়গাগুলোতে ওই যে বললাম ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যেহেতু সে ইনিশিয়াল স্টেজে আছে, তাকে ইমোশন, এক্সপ্রেশন এবং অনেক লাউড ভয়েস, অনেক অনেক কিছু, অনেক হাত পা অঙ্গভঙ্গি এসব না দেখিয়ে তাকে যদি একটু শান্ত ভয়েসে, সিম্পল ল্যাঙ্গুয়েজে, সিম্পল টোনে তাকে জিনিসটা বুঝিয়ে দেন, তখন সে দেখবেন আস্তে আস্তে বুঝে যাচ্ছে। এবং যে জিনিসগুলো না, সেটা শুধু না দিয়ে বোঝাবেন। খাওয়া যাবে না এরকম না, এটা না, এটা না, এটা না, এটা হ্যাঁ, এটা হ্যাঁ। তো এইভাবে আমাদের কমিউনিকেশন গুলো করতে হয়। তো প্রথম প্রথম স্টেজটাই হচ্ছে সেন্সরি মোটর স্টেজ এবং আমরা এইভাবে শিখতে পারি। সেকেন্ড যে স্টেজটা সেটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। দেখেন নামটা কি, প্রি অপারেশনাল স্টেজ, মানে অপারেশনাল স্টেজের আগের যে কন্ডিশন সেটাকে আমরা বলতেছি প্রি অপারেশনাল স্টেজ। কেন বলতেছি, 2 থেকে 7 বছর বয়স, মানে যখন সে 3-এ পড়ছে, 3 থেকে 7, এই বয়সটা সে প্রচুর কল্পনা করতে শিখতেছে। আর ল্যাঙ্গুয়েজ প্রতিনিয়ত ভোকাবুলারি রিচ হচ্ছে, প্রচুর প্রচুর ইনফরমেশন, শব্দ, সাউন্ড, নয়েজ একটার সাথে একটা অ্যাসোসিয়েট হচ্ছে, সে প্রচুর কল্পনা করতে পারে। এবং এই বয়সটাতে আপনি যত তাকে যত গল্পের বই পড়ে শোনাবেন, তাকে যত বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন, তাকে যত বিভিন্ন বাচ্চার সাথে খেলতে দিবেন, তার মাঝে অনেক ধরনের ডেভেলপমেন্ট এই টাইমে হতে থাকে। এখন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই স্টেজটা স্কিপ করে ফেললে আপনি তার অনেকগুলো ডেভেলপমেন্টাল আসপেক্ট আপনি হয়তো জানেনও না, সেগুলো স্কিপ হয়ে যাবে। এই বয়সে সে সারা পৃথিবীটা দেখে হইতেছে ইমাজিনের থ্রুতে, হ্যাঁ, এবং মেন্টাল ইমেজের থ্রুতে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার স্টুডেন্ট যদি লেটস সে 7 বছরের একটা বাচ্চা, সে প্রতিনিয়ত হয়তোবা আপনাকে বলতেছে একটা কথা, কিন্তু আপনি জানেন সেই কথাটা হয়তোবা সত্যি না, সে সেটা কিন্তু আসলে বিশ্বাস করে বলতেছে এবং সে কল্পনা করে বলতেছে আপনাকে। সে মিথ্যা বলে এই ট্যাগটা না লাগিয়ে আপনি তাকে বোঝার চেষ্টা করবেন এটার কনটেক্সটটা কি, কোন কনটেক্সটের এগেইনস্টে সে এই কথাটা বলেছে। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে আমাদের সন্তানদেরকে, আমাদের শিশুদেরকে, কারণ এই বয়সটা খুবই কল্পনাপ্রবণ বয়স। এবং এই বয়সটাতে সে ল্যাঙ্গুয়েজ ম্যানিপুলেশন করতে শেখে। ল্যাঙ্গুয়েজ ম্যানিপুলেশন কথাটা কি, ল্যাঙ্গুয়েজ ম্যানিপুলেশন হচ্ছে ওই যে আমি একটু আগে বলতেছিলাম যে টেন্ট্রাম শো করে, বা হচ্ছে লেটস সে তার কিছু একটা জিনিস লাগবে, অথবা সে বুঝতে চাচ্ছে আপনার কন্ডিশনটা কি, সে দেখবেন এমন একটা কথা বলছে যেটা দিয়ে আপনি রিয়াকশন করতেছেন, এমন একটা ল্যাঙ্গুয়েজ বলছে যেটা জানে সে, আপনি বললে আপনি খেপে যাবেন। 2 বছর পর্যন্ত এক ধরনের আচরণ, 2 বছর পর থেকে দেখবেন আপনি এই ধরনের আচরণ শুরু হয়েছে। তো এই বয়সটাতে এই জন্য আমাদেরকে, আমরা যদি জানি যে ল্যাঙ্গুয়েজ ম্যানিপুলেশন করতে পারে সে, সে অনেক ভয় পায় অন্য ঘরে যেতে, সাউন্ডের সাথে ল্যাঙ্গুয়েজের অ্যাসোসিয়েশনটা এখনো হয় নাই,
তো ওই জায়গাটাতে আমাদেরকে আরেকটু সহনশীল হইতে হবে অ্যাজ এ প্যারেন্টস অথবা টিচার। সে হচ্ছে প্রচুর ইমাজিন করে এবং মেন্টাল ইমেজ দেখে। চিন্তা করেন তার ব্রেনে কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের মেন্টাল ইমেজ তৈরি হচ্ছে, আম, যেটা সে বুঝতে পারতেছে না। সেই জায়গায় আমাদেরকে আরো একটু সহনশীল হয়ে কিভাবে তাকে হেল্প করা যায় সেই জায়গাতে হয়তো আমরা কাজ করব। কিন্তু আমি যদি নাই জানি তাহলে আমি তাকে কিভাবে হেল্প করবো? আমরা কিন্তু সবসময় কি করি, আমরা আমাদের জায়গা থেকে সারা পৃথিবীটাকে দেখি। বাট আমরা যারা শিশুদের নিয়ে কাজ করব আমাদেরকে কিন্তু শিশুদের জায়গা থেকে আমাদেরকে দেখতে হবে। শিশুর যে কন্ডিশন, শিশু যেভাবে চলতে ফিরতে পারে, শিশু ওই চলতে ফিরতে পারার জন্য তাকে যে সাপোর্টটা দেওয়া দরকার আমাদের কিন্তু ওইভাবে নিজেকে চিন্তা করতে হবে। আমাদের একটা শিশু যখন বেসিনে হাত ধুইতে যায়, একটা বেসিন হচ্ছে আমাদের হাইটের, বড়দের হাইটের, সে একে তো নাগাল পায় না। আমরা অনেক সময় অনেক কাজগুলো শিশুদেরকে করে দিই কারণ হচ্ছে ওইটা ওর অ্যাপ্রোপ্রিয়েট থাকে না, তখন দেখে যে আমরা তাড়াহুড়ায় ওকে করে দিয়ে ফেলি। তো ওই জায়গায় আমাদেরকে একটু নিজেদেরকে ব্রিদিং স্পেস দিতে হবে এবং আমাদেরকে চিন্তা করতে হবে কি করলে বা কিভাবে করলে আমার শিশুটা নিজে নিজে এই কাজটা করতে পারবে। কারণ মন্টেসরির আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে যেই কাজটা একটা শিশু করতে পারে সেই কাজটা কখনোই করে দেওয়া উচিত না, কখনোই না। তাকে আপনি করতে সাহায্য করতে পারেন, তাকে করে দেখিয়ে দিতে পারেন, কিন্তু পুরো কাজটা আপনি করে দিবেন না। এবং এই যে 8 বছরে আপনি যে ধরনের অভ্যাস তৈরি করছেন, যে ধরনের কাজগুলো করছেন তার উপর ডিপেন্ড করবে পরবর্তীতে সে, কারণ এই টাইমে ব্রেন অভ্যস্ত হয়ে যায়। আপনি যদি 8 বছর পর্যন্ত খাওয়াই দেন মুখে তুলে, এরপরে সে নতুন নতুন ধরনের টেস্ট, নতুন ধরনের হাত দিয়ে মাখানো, এই অনেকগুলো জিনিসই তার ডেভেলপ হবে না এবং সে করতে চাইবে না। তার ব্রেন হচ্ছে আপনি খাওয়াই দিয়েছেন সেই ব্যাপারটা অভ্যস্ত হয়ে যাবে। তো বি কেয়ারফুল এবং আরো বেশি শেখেন, আরো বেশি জানেন কিভাবে আপনারা এই জিনিসগুলো ডিল করবেন। এরপরের যে স্টেজটা সেটা হচ্ছে কনক্রিট অপারেশন স্টেজ। কনক্রিট অপারেশন স্টেজ কি? এই স্টেজে 7 থেকে 12 খুবই গুরুত্বপূর্ণ স্টেজ। এই স্টেজে বাচ্চারা লজিক্যালি রিজনিং করতে শেখে। এর আগে 7 বছর পর্যন্ত সে যেহেতু মেন্টাল ইমেজ এবং মেন্টাল ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু শিখতেছে, 7-এর পরে যখনই সে 8-এ পড়লো, 7 বছর প্লাস হয়ে গেল, তখন সেই মেন্টাল ইমেজ থেকে লজিক্যাল ইমেজে শিফট করতেছে বা লজিক্যাল রিজনিং এ শিফট করতেছে। যেমন ধরেন এই বয়সে আপনি বাচ্চাদেরকে আপনি নিজের মতো করে একটা বানিয়ে দিলেন, সেটা সে বিশ্বাস করবে না, রাদার দেন সে ওই জিনিসটা নিজে করে বুঝতে চেষ্টা করবে এটা কি আসলে এটা কিনা। এই বয়সটা এই জন্য আমাদের প্যারেন্টদেরকে বা টিচারদেরকে আসলে আরো বেশি সাপোর্ট দিতে হয় তাদের নিজে করে দেখানোর মাধ্যমে। লেটস সে আপনি কোনো একটা ম্যাথ করাচ্ছেন, সেই ম্যাথের মধ্যে আপনি তাকে প্রসেসে ইনভলভ করুন। আপনি তাকে একটা বাংলা শেখাচ্ছেন, সেই বাংলাতে একটা শব্দের সাথে আরেকটা শব্দ লাগালে কি ধরনের ছন্দ খেলা হতে পারে সেটাতে ইনভলভ করুন। আপনি তাকে বলছেন যে এটা করলে ওইটা হবে, এটা আপনি বলে না দিয়ে তাকে ওই ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য হেল্প করুন। তো এই বয়সে 7 থেকে 12 বলাই হচ্ছে কনক্রিট অপারেশন স্টেজ। তার মানে কনক্রিট অর্থাৎ হাতে ধরে, হাতে কলমে করার মাধ্যমে শেখে এই বয়সে শিশুরা। তো এই বয়সে আপনাকে এই উপযুক্ত পরিবেশটা তৈরি করে দিতে হবে। আন্ডারস্ট্যান্ড ওয়ার্ল্ড থ্রু লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্যাটাগরাইজ। দেখেন এখানে একটা কথা লেখা আছে, সে ক্যাটাগরাইজ করছে এবং লজিক্যাল থিঙ্ক করছে, এভাবে সে শিখতে পারছে। এরপরে সবার লাস্ট এবং ফাইনাল স্টেজ যেটা, সেটা হলো ফর্মাল অপারেশনাল স্টেজ। যে স্টেজে আমরা সবাই আছি, 12 ক্লাস থেকে শুরু করে সবাইকে বলা হচ্ছে ফর্মাল অপারেশন স্টেজে। আমাদের এই যে প্রথম 12 বছর পর্যন্ত যেইভাবে আমরা প্রত্যেকটা জিনিস নিয়েছি শিখেছি, সেইভাবে 12 বছর যখন হয়ে যাচ্ছে আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়ে যাচ্ছে, আমাদের রুচিবোধ তৈরি হচ্ছে, আমরা নিজেরা চিন্তা করতে পারছি। এই সময়ে আমরা কিন্তু হাইপোথেটিক্যাল, হ্যাঁ 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমরা আরো কিছুক্ষণ কথা বলবো। তো এই সময়ে আমরা কিন্তু হাইপোথেটিক্যাল রিজনিংটা আয়ত্ত করতে পারি। লেটস সে এই সময়ে আমরা আহ, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি হইতে পারে সেই ধরনের কথাগুলো কিন্তু আমরা বলতে পারি। লেটস সে আমি এখন, যেমন রাত হয়ে গেছে, একটা শিশুকে যদি আপনি বলেন এখন রাত হয়ে গেছে ঘুমাইতে হবে, এটা কিন্তু শিশুরা বুঝবে না বা বুঝতে পারে না প্রথম দিকে। কিন্তু যদি 12 বছর প্লাস একটা মানুষকে বলেন যে রাত হয়েছে এখন কি করতে হবে, ঘুমাইতে হবে। সো হাইপোথেটিক্যাল রিজনিং, বা না ঘুমাইলে আমার কি হবে, না ঘুমাইলে আমার পরের দিন টায়ার্ড লাগবে, এই যেগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল। অথবা যে কোনো একটা ইভেন্ট, যে কোনো একটা কজ, যে কোনো একটা কিছু সে তার প্রিভিয়াস লাইফের এক্সপিরিয়েন্স উপর ভিত্তি করে 12 বছর পর্যন্ত যে এক্সপিরিয়েন্স গুলো সে পেয়েছে সেটার উপর ভিত্তি করে সে কিন্তু রিজনিং গুলো করতে পারবে এবং সে অনুযায়ী সে ফিডব্যাক দিতে পারবে।
এবং নিজে ডিসিশন মেক করতে পারে। এই বয়সে শিশুরা ডিসিশন মেক করতে চায়, হ্যাঁ, ডিসিশন মেক করতে পারে, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। আহ, এবং এই চারটা বয়স অনুযায়ী ব্রেইন ডেভেলপমেন্টকে এই চারটা স্টেজে ভাগ করেছেন উনি। এবং এটা আমাদের সবারই আসলে জানা উচিত, যারা আমরা শিশুদেরকে ডিল করছি, যাদের পরিবারে শিশু আছে, প্রত্যেকেই জানা উচিত। চলেন দেখি যে আমরা কিভাবে স্টুডেন্টের, এর পরের স্লাইডটা হচ্ছে আমাদের কিভাবে লার্নিং স্টাইল, আপনার আপনার স্টুডেন্টের বিভিন্ন ধরনের লার্নিং স্টাইল থাকে। লার্নিং স্টাইল গুলো যদি আপনি জানেন, যেমন কিছু বাচ্চা দেখে শেখে, কিছু বাচ্চা শুনে শেখে। আমাদের পরের পরের স্লাইডে হচ্ছে লার্নিং স্টাইলের, আমরা পরের স্লাইডে চলে যাব। আমরা সবাই অলরেডি আমি এটা বলে ফেলেছি যে লার্নিং স্টাইলটা কেন জরুরি। VARK, ভার্ক থিওরি বলা হয় এটাকে, বা হচ্ছে ভার্কের মাধ্যমে একটা শিশু বা একটা ক্লাসে আপনি যখন লেসন প্ল্যান তৈরি করবেন বা ক্লাসরুমটাকে সাজাবেন, ক্লাসরুমের জন্য কন্টেন্ট রেডি করবেন, এই যে 40-45 মিনিট টাইম, এই টাইমটাকে আপনি যখন সাজাবেন, তখন যদি এই চারটা জিনিস মাথায় রেখে বা চারটা লার্নিং স্টাইলকে মাথায় রেখে আপনি আপনার ক্লাসটা গোছান, তখন আপনার ক্লাসে যত ধরনের স্টুডেন্ট আছে সবাইকে আপনি কভার করতে পারবেন। ভি ভি হচ্ছে যারা ভিজুয়াল লার্নার, তার মানে যারা দেখে শেখে। দেখে শেখে কি ধরনের, মানে কি দেখে শেখাবেন কি কি ধরনের জিনিস দিয়ে? ডায়াগ্রাম বা ছবির মাধ্যমে, ড্রয়িং এর মাধ্যমে, গ্রাফের মাধ্যমে, ম্যাপের মাধ্যমে, চার্টের মাধ্যমে, লিস্টের মাধ্যমে, টেবিলের মাধ্যমে। তো ভি যারা, তারা হচ্ছে ভিজুয়াল লার্নার। আপনারা দেখবেন যে অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় চার্ট থাকে, অথবা লিস্ট করা থাকে, অথবা উপরে একটা টেবিল, এই যে সামাজিক পরিবেশ, হয়তো সমাজ, সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এরকম করে ভাগ করা থাকে। অথবা হচ্ছে জীব পদার্থ, জড় পদার্থ, জীব পদার্থে কি যাচ্ছে, জড় পদার্থে কি যাচ্ছে, অথবা ছবি দিয়ে জিনিসটা দেখানো থাকে। এটা কেন? ইনফরমেশনটা হয়তো লিখিত ভাবেই আছে, কিন্তু আবার চার্ট আকারে দেওয়া আছে। আবার বলতেছে টেবিল গুলাকে ভাগ করো, আলাদা করো, ছবির সাথে অক্ষরটাকে মিলাও। এটা কেন? কারণ এই যে ভিজুয়াল লার্নার যারা আছে, তারা যাতে, তারা যদি ল্যাঙ্গুয়েজ দেখে বা হচ্ছে জাস্ট টানা লেখা দেখে বুঝতে নাও পারে, তারা ভিজুয়ালি অন্তত ইনফরমেশন গুলো রিসিভ করবে এবং ব্রেনে সেভ করবে। এটা হচ্ছে ভিজুয়াল লার্নার, যারা কিনা ছবি দেখে বা কোনো একটা কিছু দেখে শেখে। আপনার ক্লাসে ডেফিনেটলি মোটামুটি 25-30%-এর উপরে বাচ্চা থাকবে যারা কিনা ভিজুয়ালি ইনফরমেশন রিসিভ করে। সো আপনি যদি কোনো না কোনো একটা কিছু একটা ক্লাসের মধ্যে ভিজুয়াল রেখে দেন, যেই ক্লাসটাই করাচ্ছেন সেটাতে আপনি চিন্তা করবেন যে আপনি ভিজুয়ালি এই ক্লাসটা কিভাবে রিপ্রেজেন্ট করবেন। যে কোনো সাবজেক্টে, যে কোনো কঠিন যত যাই টপিকটা হোক না কেন, ভিজুয়ালি আপনি ইনফরমেশন গুলো দিতে পারবেন। এরপরে ক্লাস রেকর্ডেড থাকবে, কারণ এটা তো লাইভ হচ্ছে, লাইভটাই আপনারা রেকর্ডেড পেয়ে যাবেন। রেকর্ডেড পেয়ে যাবেন, লাইভটাই আপনারা সরাসরি ফেসবুক টিচার্স টাইমে ফেসবুক পেজ থেকেই পেয়ে যাবেন। আর রেকর্ডেডটাও হয়তো বা শেয়ার করে দেওয়া হবে। এরপরে হচ্ছে আমরা অডিটরি লার্নারের কথা বলবো। অডিটরি লার্নার কারা? যারা কিনা মুখে শুনে শেখে। যেমন আজকে আমি অনেক কথা বলছি, এটা হচ্ছে আপনারা আমার কথা শুনে বা লেকচারটা শুনে আপনারা অনেক ইনফরমেশন রিসিভ করছেন, শিখছেন। আর ভিজুয়াল লার্নার যারা, তারা কিন্তু এই যে চার্ট বা ছবিগুলো যেগুলো আছে সেগুলো দেখে শিখছেন। তো ভিজুয়াল লার্নার এবং অডিটরি লার্নার, অডিটরি লার্নারটা কিন্তু দেখবেন যে যখন টিচার ক্লাসে পড়াচ্ছে, জোরে জোরে বলছে, একটা স্টুডেন্ট বলছে, অন্য স্টুডেন্ট শুনছে, এভাবে কিন্তু অডিটরি লার্নারের ওই যে কানে শুনতেছে, এভাবে সে রিসিভ করতেছে। এদেরকে কি কি ধরনের জিনিস আপনারা দিতে পারেন? ওরাল প্রেজেন্টেশন, তো তারা প্রেজেন্ট করবে, অন্য কেউ প্রেজেন্ট করবে, এভাবে সে রিসিভ করবে। গেস্ট স্পিকার নিয়ে আসা মাঝে মাঝে, লেটস আপনারা কোনো একটা প্রফেশন পড়াচ্ছেন, তখন প্রফেশনের বিভিন্ন প্রফেশনের মানুষকে নিয়ে আসতে পারেন কিনা, অথবা অন্য ক্লাসরুম থেকে, বড় ক্লাসরুম থেকে একটা স্টুডেন্ট ছোট ক্লাসরুমে এনে পড়াইতে পারেন কিনা, সেরকম গেস্ট স্পিকার বা হচ্ছে অন্য মানুষকে দিয়ে বলিয়ে তাকে পড়াশোনাটা পড়াইতে পারেন কিনা। পডকাস্টের মাধ্যমে আমরা অনেক অনেক ইনফরমেশন নেই, অনেকে এভাবেও আমরা শিখি। ভিডিওস অফ এক্সপার্ট স্পিকিং, তো আমরা বিভিন্ন ভিডিও দেখানোর মাধ্যমেও এই অডিটরি লার্নার যারা আছে, যারা কিনা কানে শুনে শেখে, তাদেরকে কভার করতে পারি। এরপরে হচ্ছে রিডিং, বা হচ্ছে যারা কিনা রিডিং পড়ে জিনিসগুলো বুঝতে পারে বা শিখতে পারে। যেমন হচ্ছে টেক্সট বুক দেখে শেখা, আর্টিকেল পড়ে শেখা, অথবা হচ্ছে দেখবেন যে অনেক শিশুই আছে যারা কিনা ওই যে অনেক রিডিং আছে, অনেক লেখা আছে, ওগুলা দেখে তারা ভালো শিখতে পারে। কারণ হচ্ছে তারা রিডিং পড়ে বা হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে, লিঙ্গুইস্টিক লার্নার বলে এটাকে, ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে ইনফরমেশন গুলো রিসিভ করে। ওই যে যারা কিনা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে যাদের চমৎকার,
যারা অনেক বই পড়তে পারে, যারা অনেক বই রিসিভ করেছে অলরেডি, ল্যাঙ্গুয়েজে তারা অনেক দক্ষতা, তারা দেখবেন যে রিডিং পড়ে অনেক তাড়াতাড়ি ইনফরমেশন ক্যাপচার করে। রাদার দেন তাকে একটা ভিডিও দেখাচ্ছে, ভিডিওতে তার ভালো লাগবে না, সে হচ্ছে রিডিং পড়েই শিখতে যাবে। তো এটা হচ্ছে এই ধরনের লার্নিং স্টাইলের মধ্যে পড়ে। আরেকটা লার্নিং স্টাইল হচ্ছে কাইনেস্থেটিক লার্নার, যারা কিনা নিজে পড়ার মাধ্যমে শেখে। দেখেন এখানে একটা ছবি আছে, একটা হাত দিয়ে এরকম একটা কিছু ঘোরাচ্ছে, তার মানে হচ্ছে যে সে নিজে করে শিখবে। আপনারা এখানে ডেমনস্ট্রেশন রাখতে পারেন, অথবা হচ্ছে রোল প্লে রাখতে পারেন, অথবা হচ্ছে কেস স্টাডিজ রাখা, কোনো একটা সিচুয়েশন দিয়ে দেওয়া, সেটার উপর ভিত্তি করে কেস স্টাডিজ তৈরি করা। অথবা ম্যাথ ক্লাসে তারা নিজের ডাকের অঙ্ক তৈরি করলো, আপনি একটা অঙ্কের রুলস দেখিয়ে দিলেন, সে নিজে তৈরি করলো। তো এই ধরনের লার্নার বা লার্নিং স্টাইলে যারা আছে তারা কিন্তু নিজে করে শিখতে চায়। আপনারা যে যেই সাবজেক্টে আছেন না কেন, প্রত্যেকেই এই চারটা যে লার্নিং স্টাইল বললাম, এই চারটা স্টাইল আপনারা আপনাদের একটা ক্লাসে কভার করতেছেন কিনা, অথবা একটা লেসন কমপ্লিট করার জন্য একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে একটা থিম আছে। যদি আমি বলি যে যোগের অঙ্ক শেখাচ্ছেন আপনি, তো এই যোগের অঙ্কের মধ্যেই আপনি যদি এই চারটা ধরনের লার্নিং স্টাইলের বাচ্চাদেরকে কভার করেন, স্টোরির মাধ্যমে, নাম্বার স্টোরিজ এর মাধ্যমে শেখাইতে পারেন, তারা নিজেরা অঙ্ক করার মাধ্যমে শিখতে পারে, তারা নিজেরা অঙ্কটা লেসে আপনাদের ক্লাসরুম মাপার মাধ্যমে শিখলো, যোগ করলো যে আচ্ছা ঠিক আছে কয়টা টেবিল আছে, কয়টা চেয়ার আছে, চলো আমরা গুনি। অথবা চেয়ারের উচ্চতা মাপি, উচ্চতা মাপে টোটাল কত উচ্চতা হবে, আচ্ছা ঠিক আছে এতটুকু উচ্চতা হলে আমাদের বিল্ডিং এর উচ্চতা কত, তাহলে আমরা এটার সাথে একটা তুলনা করে ফেলি তো। এতগুলো চেয়ার একসাথে দাঁড়ালে বা একটা বিল্ডিং এত উঁচা হয়েছে, এত উচ্চা বিল্ডিং হওয়ার জন্য আমাকে কয়টা চেয়ার একটার উপর একটা বসাতে হবে। তো এই ধরনের ফান এলিমেন্ট ক্লাসরুমের মধ্যে অ্যাড করবেন, যাতে করে তারা অনেক বেশি ইনভলভ হবে। এবং এখন তো প্রচুর কথা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক বা হচ্ছে লার্নার সেন্ট্রিক ক্লাসরুম ডিজাইন নিয়ে। তো আপনাদের নিজেদেরকে অনেক ক্রিয়েটিভ হইতে হবে। আপনারা নিজেরা যখন ক্রিয়েটিভ হবেন, আপনার ক্লাসরুম গুলো আরো বেশি ইন্টারেক্টিভ হবে। এবং বাচ্চাদের ওই যে একটু আগে বললাম, নিউরাল কানেকশন গুলো স্ট্রং হবে, এবং সে অনেক বেশি আপনাকে আউটপুটটা দিতে পারবে। তো এরপরে আমরা ইসিডি ক্যারিয়ার পাথওয়েটা সম্পর্কে জানবো। আমাদের দেশে এবং দেশের বাইরে ইসিডি নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে আপনার ক্যারিয়ারটা আসলে কিভাবে, আপনি এই ক্যারিয়ার জার্নিটা আসলে কি হইতে পারে। মোস্ট অফ দ্য টাইম আমরা আমরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি, আমাদেরকে আসলে কেউই কোনো ক্যারিয়ার পাথ দেখায় না, আমরা জানি না আমরা আসলে কি করব, আমরা কি করতে চাই। গ্রাজুয়েশন কমপ্লিট করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতে চাই, তারপরে এক জায়গায় যেখানে স্টাক হই সেখানে আমরা দেখা যায় আম, আমরা আসলে বুঝি না, অনেক সময় আমাদেরকে কেউ আসলে ঠিক মতো গাইড দেয় না। তো আমরা যেটা দেখেছি যে আমাদের টিচার্স টাইমে বা হচ্ছে আমাদের ইসিডি প্রোগ্রামে যদি কেউ, ইনফ্যাক্ট শুধু টিচার্স টাইমে না, অন্য যে কোনো জায়গাতে আপনি যদি ইসিডি প্রোগ্রাম বা ইসিডি নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে আপনার ক্যারিয়ার পার্টটা কি সেটা আমরা চেয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনার জার্নিটা এই যে এখানে শুরু হচ্ছে যখন আপনি টিচার্স টাইমের ইসিডি প্রোগ্রামে যুক্ত হচ্ছেন। ইসিডি প্রোগ্রামে যুক্ত হওয়ার মাধ্যমে আপনি সার্টিফিকেট পাবেন, এবং আপনি ট্রেনিং প্রোগ্রামটা শেষ করবেন। এরপরে আপনি পেতে পারেন অনলাইন টিচার অথবা রেগুলার টিচিং জব, অথবা অন্য যে কোনো জব যেটা কিনা টিচিং বা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেন্দ্রিক। আপনার এনজিও জবও কিন্তু হইতে পারে যদি আপনার এই ইসিডি কোর্সের সার্টিফিকেটটা থাকে। তো যে কোনো একটা টিচিং জব অথবা অনলাইন টিচার যে কোনো একটা কিছুই আপনি হইতে পারেন যদি আপনি এই ইসিডি ট্রেনিং বা হচ্ছে ইসিডি ক্যারিয়ারে নিজের পথটাকে বা ক্যারিয়ার পাথটাকে আপনি চুজ করেন। এরপরে আপনি একাডেমিক কোঅর্ডিনেটর বা হচ্ছে একাডেমিক কোঅর্ডিনেটর হইতে পারেন। কারণ হচ্ছে আহ তাসিন, আমাকে এই জায়গাতে একটু হেল্প করেন, বা এই 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 বাকি আহ জায়গাগুলোতে। হ্যাঁ, হ্যাঁ, শিওর। আমি জাস্ট একটু যদি অ্যাড করি আপনার সাথে, তাহলে হচ্ছে এই যে এইখানে যে জার্নি বা হচ্ছে ক্যারিয়ার পাথটা দেখানো হচ্ছে, এইটা বেসিক্যালি আমাদের টিচার্স টাইম যে প্ল্যাটফর্মটা, এখান থেকে আমরা টিসিডি কোর্স অফার করতেছি ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। আমাদের 50টা ব্যাচ সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো ওইখানে আমরা দেখা যায় যে রেগুলার কিছু সার্ভে করি, তারপর আমাদের যে গ্রাজুয়েটস আছে তাদের সাথে বিভিন্ন সময় কথাবার্তা হয়। তো এই কোর্স একটা কমপ্লিট করার পরে, মানে এই কোর্সে এনরোল করা থেকে শুরু করে কোর্স কমপ্লিট করার পরে মোটামুটি 1-2 বছরের মধ্যে একজন ইন্ডিভিজুয়াল, সে টিচার হইতে পারে বা প্যারেন্ট হইতে পারে বা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা ফ্রেশ গ্রাজুয়েটস হইতে পারে, তার জন্য জার্নিটা আসলে কেমন হয় ওইটা আমরা চেষ্টা করছি এখানে দেখানোর। তো আমরা লাস্ট যে সার্ভেটা করেছিলাম এই বছরের মাঝামাঝি সময়টাতে, ওইখানে আমরা দেখলাম যে আমাদের এখানে ইনিশিয়ালি যারা কোর্সে এনরোল করা বা ট্রেনিং এনরোল করার মাধ্যমে টিচার্স টাইমের সাথে
জার্নিটা শুরু করতেছে, তারা সাকসেসফুলি কোর্সটা কমপ্লিট করতেছে এই যে এই জায়গাটাতে এসে, এবং সার্টিফিকেটটা পাচ্ছে। সার্টিফিকেট পাওয়ার পরে তারা অনেকেই অনলাইন টিচার হিসেবে কাজের সুযোগ পাচ্ছে। আবার যারা অলরেডি টিচিং প্রফেশনে আছে, তাদের দেখা যায় যে একটা প্রমোশন বা হচ্ছে গিয়ে ক্যারিয়ারে গ্রো করার একটা সুযোগ তখন চলে আসে আর কি। সো অনলাইন টিচার বা হচ্ছে নতুন করে টিচিং প্রফেশনে জয়েন করতেছে দুইটা গ্রুপ। একটা হচ্ছে গিয়ে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল বা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তারা। আরেকটা গ্রুপ হচ্ছে গিয়ে মায়েরা। মায়েরা যারা ধরেন যে একটু এডুকেটেড, অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, সে বাচ্চা কাচ্চা একটু বড় হয়ে গেছে, 5-7 বছর হয়েছে, স্কুলে যাচ্ছে বাচ্চা। তো এই ধরনের মায়েদের হয় কি একটু সময় পাওয়া যায় যে 5-6 ঘন্টা কিছু একটা কাজ করার, নিজেকে এঙ্গেজ রাখার, সেটার মাধ্যমে যদি কিছুটা আর্ন করতে পারে, এটা ডেফিনেটলি ভালো। সো তারা জয়েন করে টিচিং প্রফেশনে। এবং যেসব মায়েরা আগে কোনো একটা প্রফেশনে ছিল, ইনফ্যাক্ট টিচিং প্রফেশনেও থেকে থাকতে পারে, বাট পরবর্তীতে তার ফ্যামিলি বা হচ্ছে বিয়ে বাচ্চা কাচ্চা এই ধরনের রিজনে সে ক্যারিয়ার থেকে ব্রেক নিয়েছে, এবং তারা টিচিং প্রফেশনটাতে আসতে চায়। সো এই যে একটা গ্রুপ মায়েরা এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট বা ফ্রেশ গ্রাজুয়েটস, তারা কিন্তু অনলাইন টিচার বা হচ্ছে গিয়ে লোকাল যে স্কুলগুলো আছে এগুলোতে টিচার হিসেবে কাজের সুযোগ পাচ্ছে এই কোর্সগুলো কমপ্লিট করার পরে। সো ইসিডি রিলেটেড সার্টিফিকেশন থাকলে এই ধরনের সুযোগগুলো পাচ্ছে তারা। পাশাপাশি যারা অলরেডি টিচিং প্রফেশনটাতে আছে বা আহ, এই যে ইসিডি সেক্টরটাতে কাজ করতেছে, তাদের জন্য দুইটা টাইপের ক্যারিয়ার গ্রোথ এখানে ওপেন হয়ে যায়। একটা হচ্ছে গিয়ে বাংলাদেশেই যে সব স্কুলে সে কাজ করতেছে সেইখানে আরেকটু সিনিয়র পজিশনে যাওয়া, লাইক যদি সে জুনিয়র টিচার থাকতো আগে, তাহলে সে কোর্সটা কমপ্লিট করার পরে সে সিনিয়র টিচার হচ্ছে, অথবা হচ্ছে সিনিয়র টিচার হয়ে যাচ্ছে একাডেমিক কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটররা ভাইস প্রিন্সিপাল বা হচ্ছে এই ধরনের পজিশন গুলাতে যায় আর কি। তো একটা প্রমোশন পাচ্ছে, স্যালারি ইনক্রিমেন্ট পাচ্ছে। অনেকে আবার যেগুলো একটু বড় স্কুল, যাদের 15-20 জন করে টিচার থাকে, তারা দেখা যায় যে প্রমোটেড হয়ে যায় টিচার ট্রেনার হিসেবে। সে দু একটা ট্রেনিং সেশন টিচারদের কন্ডাক্ট করতে পারে, তাদের ইসিডি নিয়ে শেখাইতে পারে, এই টাইপের। আবার যারা বিদেশে চলে যাচ্ছে, তারা দেশের বাইরে গিয়ে অ্যাডিশনাল দু একটা ট্রেনিং নিচ্ছে। তো চাইল্ড কেয়ার রিলেটেড কোনো একটা ডিপ্লোমাতে ভর্তি হচ্ছে বা ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়ে যাচ্ছে। এইগুলোতে জয়েন করার মাধ্যমে সে ওই দেশে পার্ট টাইম কাজের সুযোগ পাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কাজ করার, অথবা সে ফুল টাইম কোন একটা কাজে ঢুকে যাচ্ছে যদি তার মানে মাস্টার্স বা হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে। মানে অ্যাডিশনাল কিছু ট্রেনিং হয়তো তখন নিতে হয়, নিয়ে দেন সে ভালো একটা জব ওইখানে পেয়ে যায় আর কি। এই যে বিদেশের যে ক্যারিয়ার সেক্টরটা, এইখানে আগে বাংলাদেশ থেকে খুব বেশি মানুষজন যাইতো না। তো এখন লাস্ট 1-2 বছর ধরে বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছে। শিক্ষিত যারা আছেন তারা যাচ্ছেন, ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে বা হচ্ছে বিদেশে অনেকে থাকে এরকম যে অস্ট্রেলিয়া কানাডার মতো দেশগুলোতে পরিচিত কেউ যদি অলরেডি থেকে থাকে ওইখানে, তারা রেফার করতে পারে, ইনভাইট করতে পারে আর কি। তো তখন গিয়ে ওইখানে ট্রেনিং করে চাকরিতে ঢুকে যাওয়া যায়। এবং পাশাপাশি যারা ওই যে 8-10 বছর ধরে টিচার হিসেবে কাজ করতেছে বাংলাদেশে বিভিন্ন স্কুল বা ইনস্টিটিউশন গুলোতে, তাদের জন্য একটা সুযোগ ওপেন হয় যে আহ নিজে একটা ডে কেয়ার বা হচ্ছে স্কুল বা এডুকেশনাল অর্গানাইজেশন ওপেন করে ফেলা। আমাদের এরকম হয়েছে যে অনেকেই অনেক মায়েরা ট্রেনিং করে একটু স্কিলড হয়ে ওনারা অনলাইন টিচিংটাতে জয়েন করছে, বাট পরবর্তীতে সে কোনো একটা প্ল্যাটফর্মে জয়েন করছে টিচার হিসেবে, বাট পরবর্তীতে সে একটা টাইমে গিয়ে নিজে একটা অনলাইন প্ল্যাটফর্ম ওপেন করে ফেলছে। সেটা হতে পারে একটা ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ ওপেন করে সেখান থেকে সে বিভিন্ন জিনিসপত্র শেখাচ্ছে। অনেকে আছে বাংলা ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে বাচ্চাদেরকে ব্যাচ ধরে ধরে। তো এই ধরনের বিভিন্ন ক্যারিয়ার অপরচুনিটিস গুলা ওপেন হয়ে যায় আর কি। যাদের ইসিডি ট্রেনিং বা সার্টিফিকেশন থাকে, তাদের জন্য এই সুযোগগুলা পাওয়াটা তখন অনেক ইজি হয়। তো এটা হচ্ছে আমাদের যেই ক্যারিয়ার জার্নিটা, যেটা আমরা দেখতেছি লাস্ট 5 বছর ধরে যারা জয়েন করতেছে তাদের জন্য এই সুযোগটা। এবং যারা নতুন ভর্তি হচ্ছে তারাও কিন্তু এই প্রসেসটাতেই আগাইতে পারে। তো আপনি যদি এখানে কোনো একটা স্টেজে থাকেন যে আপনি এখনো কোনো কাজ করছেন না, ট্রেনিং এনরোল করে সে সার্টিফাইড টিচার হইতে পারেন। তারপর হচ্ছে আপনার প্যারেন্টিংটাকে আরেকটু বেটার করে আপনি প্যারেন্টিং এর পাশাপাশি বাচ্চাকে সময় দিলেন, সেটার পাশাপাশি আপনি নিজেও অনলাইনে ঘরে বসে ক্লাস নিয়ে বিভিন্ন ভাবে আর্ন করতে পারেন আর কি। তো এই ধরনের সুযোগগুলো তখন আপনাদের জন্য ওপেন হয় আর কি।
এইগুলোই যে আমরা যেটা আলোচনা করছিলাম যে আপনার কারেন্ট পজিশন যেটা আছে সেটাতে একটু ক্যারিয়ার গ্রো করা, তারপর হচ্ছে নতুন করে অপরচুনিটিস গুলো খোঁজা। যেমন বাংলাদেশে যদি আমরা বলি যে বাংলাদেশে আপনার জন্য কি কি ধরনের কাজ আছে, একটা হচ্ছে আপনি যেহেতু ইসিডি নিয়ে জানতেছেন, এটা কিন্তু ডেফিনেটলি আর্লি গ্রেডের টিচার যারা হতে চায় তাদের জন্য বেশি কাজে দিবে। তো আপনি প্রি স্কুল টিচার হইতে পারেন, আর্লি লার্নিং সেন্টার গুলো আছে, ডে কেয়ার গুলো আছে, এইগুলোতে আপনি টিচার হিসেবে বা কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করতে পারেন। এই ধরনের কাজের সুযোগ থাকে। অনলাইন প্ল্যাটফর্ম আমি যেটা বলছিলাম যে একটা আমাদের নিজেদের প্ল্যাটফর্ম আছে কিডস টাইম, তারপর মজারো নামে একটা পপুলার প্ল্যাটফর্ম আছে, এই ধরনের আরো অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইনে যেইগুলাতে আপনারা টিচার হিসেবে জয়েন করতে পারেন। যে আপনার হয়তো উদ্যোক্তা হওয়ার মতো সাহস নাই এখন, আপনি মনে করতেছেন না আমি আগে একটু টিচিংটা প্র্যাকটিস করি, দেখি কিছুদিন, সো ওইগুলা ওই ধরনের চিন্তা ভাবনা থাকলে এইটা আপনার জন্য একটা বেস্ট অপশন আর কি, অনলাইন টিচার হিসেবে কাজ করা। পাশাপাশি যেহেতু ঘরে বসে কাজ করা যায়, সো ফিজিক্যালি বাইরে দৌড়াদৌড়ি কোথাও করতে হচ্ছে না। এবং পাশাপাশি যদি আপনি সরাসরি ফিজিক্যালি স্কুল গুলাতে কাজ করে থাকেন অলরেডি, সেক্ষেত্রে আপনার টিচার ট্রেনার হওয়ার সুযোগ থাকে। যেমন হচ্ছে গিয়ে অ্যাডিশনাল কিছু কোর্স করা থাকলে, টিওটি যেটাকে বলে, টিওটি করা থাকলে তখন ইজিলি আপনি ট্রেনার হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন আর কি। পাশাপাশি নন প্রফিট যেই সেক্টরটা আছে, এনজিও বা হচ্ছে চাইল্ড ফোকাসড অর্গানাইজেশন যারা রিসার্চ তারপর বিভিন্ন প্রজেক্ট প্রজেক্ট এগুলো নিয়ে কাজ করে, ইনফ্যাক্ট আমরাও বিভিন্ন ধরনের কাজ করি এই সেক্টরটাতে। সো এই ধরনের অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আপনি ইসিডি হিসেবে ইয়াতে গ্রাজুয়েট হিসেবে কন্ট্রিবিউট করতে পারেন আর কি, এবং সেখান থেকে আপনি আর্ন করতে পারেন। এই ধরনের অনেক অপরচুনিটিস থাকে আর কি ইসিডি কোর্স করা থাকলে। আহ আরেকটা জিনিস আমরা যেটা বলতেছিলাম যে যারা এন্টারপ্রেনার হতে চান, নিজে একটা স্কুল দিতে চান বা হচ্ছে ডে কেয়ার দিতে চান, তাদের জন্য কিন্তু ইসিডি সার্টিফিকেশন থাকাটা একদম মাস্ট। কজ এখন গভর্নমেন্টের যে ধরনের চাইল্ড ডেভেলপমেন্ট রিলেটেড পলিসি টলিসি আসতেছে বা বেশ কিছু ইন্ট্রোডিউস হয়েও গেছে অলরেডি, তো আপনার যদি চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে সার্টিফিকেশন না থাকে, সেক্ষেত্রে আপনি এই সেক্টরটাতে কোনো ধরনের কাজ আসলে করতে পারবেন না, আপনি একদম ব্ল্যাঙ্ক হয়ে থাকবেন। দেখবেন যে আপনার পরে অনেকে সেন্টার ওপেন করে, স্কুল ওপেন করে, তারা আপনার থেকে অনেক ভালো করতে পারবে জাস্ট বিকজ তাদের ওই নলেজটা আছে চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে এবং সার্টিফিকেশনটা আছে। সো প্যারেন্টদেরকে বিভিন্ন বিষয়ে কাউন্সেলিং করা, তাদেরকে গাইডলাইন দেয়া, এই যে এই ধরনের জিনিসগুলো যখন কোন একটা স্কুল থেকে প্রোভাইড করে, তখন কিন্তু প্যারেন্টদের ওই ইনস্টিটিউশনের প্রতি ট্রাস্ট বেড়ে যায় এবং অ্যাডমিশন রেটটা তখন বেড়ে যায় আর কি। এই ধরনের অনেক বিষয় থাকে এইগুলা। আমাদের যে 2 মাস একটা সিডি প্রোগ্রামটা আছে, ওইটাতে যদি আপনারা জয়েন করেন তখন আরো ডিটেইলে এগুলা জানতে পারবেন আর কি। তো টিচার্স টাইম থেকে আমরা আহ, যেটা বলতেছিলাম যে লাস্ট 5 বছর ধরে আমরা কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে ট্রেনিং করাচ্ছি। এবং আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা 2017-তে যখন শুরু করেছি তখন থেকে এখন পর্যন্ত মোট 30,000-এর বেশি টিচার্স, এডুকেটরস, প্যারেন্টস এরা আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়েছে। 100-র বেশি স্কুল থেকে জয়েন করেছে আমাদের ট্রেনিং প্রোগ্রাম গুলাতে। এবং আমাদের যে প্ল্যাটফর্মটা, এখানে 40 জনের বেশি ফ্যাকাল্টি পুল আছে একটা, যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্স এগুলা আমাদের প্যারেন্ট, টিচার বা এডুকেটর যারা আছেন এই কমিউনিটিটার জন্য দিচ্ছেন, সার্ভ করতেছেন। তো আমাদের বেশ কিছু ট্রেনিং পার্টনার আছে। ডেফিনেটলি এই জায়গাটাতে আমরা একা আসলে সবকিছুই করতে পারবো না। এই জায়গাটাতে বড় বড় যে পার্টনার ইনস্টিটিউট গুলো আছে বা অর্গানাইজেশন গুলো আছে, যেমন গভর্নমেন্টের মুক্তপাঠ একটা প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে টিচারদেরকে প্রচুর পরিমাণে কোর্স ট্রেনিং এগুলা করানো হয় অনলাইনে। তো ওইখানে আমাদের ট্রেনিং গুলা অ্যাভেলেবল আছে এবং তাদের সাথে আমাদের অ্যাফিলিয়েশনও আছে। পাশাপাশি আমাদের যে ইসিডি প্রোগ্রামটা, এই সিডি প্রোগ্রামটা স্পেশালি ডিজাইন করা হয়েছে আইসিএসডি নামে একটা অর্গানাইজেশন আছে, ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট, তাদের সাথে এই ধরনের বেশ কিছু পার্টনার আমাদের আছে। আর রিসেন্টলি আমরা আমাদের একটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার পার্টনার ইন্ট্রোডিউস করেছি, তো ট্রেক গ্লোবাল নামে, যারা এই যে দেশের বাইরে যারা কাজ করতে যেতে চান এবং পড়াশোনা করতে যেতে চান চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা থেকে, এই এজেন্সিটা থেকে তারা বিভিন্ন ধরনের সাপোর্ট অফার্স গুলো দেয় আর কি। আর বাংলাদেশে যারা এই যে টিচিং প্রফেশনে জয়েন করতে চান টিচার হিসেবে, তাদেরকে আমরা ট্রেনিং এর পরবর্তী সময়টাতে এই যে আমাদের যে পার্টনার স্কুল গুলো আছে, এখানে খুবই কম কয়েকটা লোগো দেওয়া হয়েছে যেগুলা একটু পরিচিত আর কি। এর বাইরেও আমাদের 400-500 স্কুলের সাথে কানেকশন আছে, এগুলোর থ্রুতে আমরা এই জব প্লেসমেন্টের যে ফ্যাসিলিটি গুলো এইগুলোও তখন প্রোভাইড করি আর কি।
তো এই টাইপের সাপোর্ট গুলো আমরা দিই। আমাদের 2 মাসের যে কোর্সটার কথা আমরা বলতেছিলাম, এইটার ছোট একটা ডিটেলস আমরা এখানে শেয়ার করতে পারি আপনাদের সাথে, সো দ্যাট আপনারা একটু আইডিয়া নিতে পারেন যে এই প্রোগ্রাম গুলোতে কি হয়, কিভাবে হয়। তো আমরা এই যে এই কোর্সটার কথাই আমি তখন বলছিলাম যে আমরা লাস্ট 5 বছর ধরে করাচ্ছি। দেখেন 1500-র বেশি প্যারেন্ট, টিচার, এরকম অনেকেই ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ার থেকে, প্রফেশন থেকে এসে এই প্রোগ্রামগুলোতে জয়েন করছে। তো এই প্রোগ্রামটাতে যখন আমরা এটা ইনিশিয়ালি লঞ্চ করি, তখন আমাদের এই প্রোগ্রাম ডিজাইনের জন্য আইসিএসডির যে টিমটা, মাহমুদ আক্তার মিস, ওনার ওনার একটা টিম, তারা কাজ করেছেন। এবং পুরো কোর্স ডেভেলপমেন্টের সময়টাতে ইন্টারন্যাশনাল 2টা ইউনিভার্সিটি, কানাডিয়ান রেড রিভার্স কলেজ এবং হচ্ছে কলম্বিয়া ইউনিভার্সিটি ইউএসএ থেকে পুরো টিমটাকে গাইড করেছে যে এই যে কোর্সটা ডেভেলপ করবে বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের প্যারেন্ট টিচারদের জন্য তৈরি করা হচ্ছে, এটা কিভাবে হবে, এই জিনিসগুলোতে তারা অনেক হেল্প করছে। অ্যান্ড এই 2টা ইউনিভার্সিটি থেকে বেশ কিছু রিসোর্স ম্যাটেরিয়াল আমাদেরকে শেয়ার করা হয়েছে, যেগুলো আমরা কোর্স যখন চলে তখন এই ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করি এবং পার্টিসিপেন্টদেরকেও দেখানো হয় আর কি। কিছু ভিডিও ম্যাটেরিয়াল আছে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য, হ্যান্ডআউটস আছে, কিছু রিসোর্স ম্যাটেরিয়াল আছে, এইগুলা। সো বেশ ভালো একটা প্রোগ্রাম, যেটা ইন্টারন্যাশনাল একদম ইসিডি যে কারিকুলামটা আছে সেইটাকে ফলো করে তৈরি করা। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের প্যারেন্ট টিচার যে কমিউনিটিটা আছে তাদেরকে টার্গেট করে এই কোর্সটা ডেভেলপ করা হয়েছে আর কি। তো আমি আহ, একটু আমাদের তাহমিনা ম্যামকেও রিকোয়েস্ট করব যে এই জায়গাটাতে যদি ম্যাম কিছু অ্যাড করতে চান আর কি, আমাদের যারা পার্টিসিপেন্টস আছেন আজকের সেমিনারে তাদের আচ্ছা, উদ্দেশ্যে। আমাদের অনেকে প্রশ্ন করতেছেন, আমি মনে হয় কিছু প্রশ্নেরও উত্তর দিই ইন দ্য মেইন টাইম। হ্যাঁ, শিওর। আর পাশাপাশি আহ, যারা পার্টিসিপেন্ট আপনারা যারা আছেন, স্পেশালি যাদের বাসায় একটা হলেও বাবু আছে, তাদের সবারই আসলে এই এই সিডি নিয়ে আসলে আরো আরো জানা উচিত। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা, মানে আমরা যখন ছোট ছিলাম তখন আসলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট আমরা না জেনেই অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে গিয়েছি, যার কারণে আমাদের ডেভেলপমেন্ট গুলো হয়ে গিয়েছে। কিন্তু আমাদের বাচ্চারা এখন যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে এই ডেভেলপমেন্ট গুলো ন্যাচারালি আসছে না, এবং এই জায়গাতেই আসলে আমাদের কাজ করতে হচ্ছে। এবং মাহমুদ আপা, শাহিন আপা, যারা আমাদের এই প্রোগ্রামটাতে সরাসরি ক্লাস নিচ্ছেন, মাহমুদ আপা যেরকম 35 বছরও বেশি সময় ধরে ওনার এক্সপিরিয়েন্স, উনি সরাসরি আমাদের সরকারি বিভিন্ন কারিকুলাম বা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম ডিজাইনে কাজ করেন। আহ, এবং আমরা খুবই সৌভাগ্যবান যে ওনার মতো রিসোর্স পার্সন আমাদের সাথে আসলে ক্লাস নিচ্ছেন, ক্লাস করাচ্ছেন। তো এরপরে আচ্ছা। এই এটা জাস্ট আমাদের যে কোর্সটা আছে ওই কোর্সের একটা ব্রিফ আর কি। এটা আমি একটু শর্ট করে জাস্ট বলে দিই সবার জন্য যে আমাদের এই কোর্সটা কিন্তু ইয়েতে হয়, অনলাইনে লাইভ হয়। এই যে আজকে আমরা যেরকম জুম সেশনে কানেক্ট হয়েছি সবাই, এরকম লাইভ সেশন হয় আমাদের। 2 মাসের ডিউরেশনে 8টা ক্লাস থাকে, বাট এইটা এখন আমরা একটু এক্সটেন্ড করেছি। এইটা অ্যাসেসমেন্ট সহ অলমোস্ট 3 মান্থের মতোই লেগে যায় আর কি, পুরো পুরো কোর্সের টাইমটা। আজকে অলরেডি আমাদের এই যে এই সেশনটা যেটা হচ্ছে, এখানে আমাদের 52 ব্যাচ, যেটা 52 ব্যাচেরও অনেক পার্টিসিপেন্টস আছেন। তাদের জন্য এটা হচ্ছে সেমিনার হিসেবে আমরা ইন্ট্রোডিউস করছি। এবং পাশাপাশি আমরা আমাদের যারা হচ্ছে গিয়ে ইসিডি নিয়ে কাজ করতে আগ্রহী, যারা বিভিন্ন সময় আগ্রহ প্রকাশ করেছেন, তাদেরকেও আমরা আজকে এই সেশনটাতে ইনভাইট করেছি আর কি। তো সবার জন্য জাস্ট একটা ওভারভিউ দিয়ে দেয়া কোর্সটা সম্পর্কে। তো এই কোর্সটাতে যে লাইভ ক্লাস যেগুলো হচ্ছে, লাইভ ক্লাসের পাশাপাশি আমরা অনলাইনে বেশ কিছু গ্রুপ অ্যাক্টিভিটি রাখি। তারপর হচ্ছে কিছু অ্যাসাইনমেন্ট দেয়া হয় যেগুলো পার্টিসিপেন্টদেরকে কমপ্লিট করতে হয়। সো আপনি লাইভ অনলাইন ক্লাস হইলেও আপনার কখনোই মনে হবে না যে হ্যাঁ অনলাইনে অনেক দূরে থেকে শিখতেছেন। আপনাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, বিভিন্ন জিনিসপত্র থাকবে, এগুলা কমপ্লিট করতে হবে। আর কোর্সের একদম শেষে গিয়ে যখন লাইভ ক্লাসগুলো শেষ হয়ে যায়, তখন আমাদের একটা অ্যাসেসমেন্ট থাকে, ফাইনাল অ্যাসেসমেন্ট, যেটাতে এমসিকিউ এবং ট্রু অর ফলস কোয়েশ্চেন থাকে। অ্যাসেসমেন্টের পরে আমরা হচ্ছে গিয়ে সার্টিফিকেটটা ইস্যু করি। এবং যারা ক্যারিয়ারে ইয়ে করতে চায়, লাইক টিচিং প্রফেশনে আসতে চায় বা হচ্ছে টিচিং প্রফেশনে আছে অলরেডি গ্রো করতে চায়, তাদের জন্য কিছু ক্যারিয়ার গাইডলাইন্স টাইপের
সেশন রাখি, যেখানে কিছু কিছু ক্ষেত্রে জব সাপোর্টটাও দেয়া হয় আর কি। তো এইটা হচ্ছে আমাদের 50টা যে ব্যাচ আমরা কমপ্লিট করছি সেটার একটা জাস্ট এট এ গ্ল্যান্স সাকসেস বলতে পারেন আপনারা। যে 50টা ব্যাচে আমাদের এখন পর্যন্ত 1500-র বেশি ট্রেনি ছিল যারা সাকসেসফুলি কোর্সটা কমপ্লিট করেছে। বিভিন্ন স্কুল, 100-র বেশি স্কুল থেকে জয়েন করেছে। কোন স্কুল তাদের 5 জন 10 জন টিচারকে ট্রেনিং করেছে, আবার কোন স্কুল দেখা গেছে যে তাদের সব টিচারদেরকে নিয়ে আলাদা একটা ব্যাচ করে ফেলছে, এই টাইপের। এবং আমাদের এই যে 1500 গ্রাজুয়েটস, তাদের মধ্যে থেকে 650-র বেশি গ্রাজুয়েটস আছে যারা কোর্স করার পরের যে 1-2 মাস সময়ের মধ্যে বিভিন্ন স্কুল গুলাতে অ্যাপ্লাই করে, বা যে অর্গানাইজেশনে তার ড্রিম ছিল যে কাজ করবে, এগুলোতে অ্যাপ্লাই করে তারা চাকরিও পেয়ে গেছে। এবং 240টার বেশি হবে যে টিচার যারা হচ্ছে অলরেডি টিচার হিসেবে কাজ করতেছে, এন্ড তারা প্রমোটেড হয়েছে। তো লাইক জুনিয়র টিচার থেকে সিনিয়র টিচার, বা সিনিয়র টিচাররা কিছু কিছু ক্ষেত্রে কোঅর্ডিনেটর, টিচার ট্রেনার হয়ে গেছে, এই টাইপের। এবং 30 জন আছেন, মানে এটা সম্ভবত আরো বেশি হয়েছে এখন, এটা লাস্ট ইয়ারের একটা ইয়ে ছিল, আমাদের সার্ভে ছিল, যারা নিজেরাই স্কুল দিয়ে ফেলছে অলরেডি। তো আমাদের বেশ কিছু গ্রাজুয়েটস আছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে, এত সুন্দর সুন্দর স্কুল ওনারা ওপেন করছে। লাইক এইগুলা মনে হয়, দেখলে মনে হয় যে আমাদের ছোটবেলায় যদি এই স্কুলগুলা থাকতো তাহলে হয়তো আমাদের এডুকেশন এবং আমাদের লার্নিং স্কুল আরো অনেক ইফেক্টিভ হইতো, আমরা অনেক মজা করে স্কুলে যেতে পারতাম আর কি, ওই টাইপের। এবং প্রত্যেক ব্যাচে আমাদের এরকম 2-4 জন করে থাকে যারা হচ্ছে গিয়ে বিদেশে যাওয়ার জন্য ইন্টারেস্টেড। তো বিদেশে যাবে, বিদেশে গিয়ে চাইল্ড কেয়ার নিয়ে কাজ করবে, বা হচ্ছে ইসিডি নিয়ে পড়াশোনা করবে, মাস্টার্স এই টাইপের একটা ডিগ্রি নিবে সে, এরকম। তো আমরা এখন পর্যন্ত দেখছি 52 বা 54 জন এরকম আছেন যারা বিভিন্ন দেশে গিয়ে পড়াশোনা করতেছেন এবং কাজও করতেছেন ইসিডি সেক্টরটাতে আর কি। সো আমাদের জাস্ট কোর্সের একটা আউটলাইন আছে, যে 8টা লাইভ ক্লাস যেগুলা হয়, কোর্সের একদম মেইন সেশন যেগুলা, এই মেইন সেশন গুলাতে আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করি। তারপর হচ্ছে থিওরি যেগুলো আছে, আজকে তো আমাদের সাথে কিন্তু তাহমিনা ম্যাম ছোট ছোট কিছু ইনসাইট শেয়ার করেছেন। আপনারা বেশ কয়েকজন দেখুন চ্যাট বক্সে বলতেছিলেন যে হ্যাঁ সেশনটা ফ্রুটফুল হচ্ছে, ভালো কিছু জিনিস আপনারা শিখতে পারছেন। বাট এইটা কিন্তু খুবই কম একটা ইয়ে আর কি, ইনসাইট আর কি। মানে থিওরি নিয়ে হচ্ছে গিয়ে আপনার 2-3 মাসের ট্রেনিং ডিজাইন করে ফেলা যায় এই টাইপের, এবং অলরেডি এগুলো অনলাইনে বিভিন্ন জায়গাতে অ্যাভেলেবেলও আছে। তো আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইটসেলফ এটা 4 বছরের বিএড প্রোগ্রাম আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম আছে, এত লম্বা একটা জার্নি এটা। বাট আমরা যেহেতু চেষ্টা করছি যে আমাদের প্যারেন্ট টিচারদেরকে ইসিডি বিষয়টা নিয়ে এডুকেট করার জন্য, অ্যাওয়ার করার জন্য, সো ওই জায়গাটাতে আমরা খুবই মিনিমাম যেই বিষয়গুলো অ্যাটলিস্ট আপনাদের সবাইকে জানা প্রয়োজন ওইগুলা নিয়ে আসার চেষ্টা করেছি আর কি। এবং কোর্সটাকেও ডিজাইন করা হয়েছে ওইভাবে, বিকজ সবকিছুর পরে একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে গিয়ে কস্ট, যে আপনাকে কত টাকা আসলে কন্ট্রিবিউট করতে হবে এই ধরনের ট্রেনিং প্রোগ্রামে জয়েন করার জন্য। তো ডেফিনেটলি এটা যখন 4 মাস 6 মাস বা 1 বছর 2 বছর হয়ে যাবে, তখন তো অনেক খরচ হবে, যেটা আমাদের সব প্যারেন্ট টিচাররা আবার বিয়ার করতে পারবে না। যে কারণে আমাদের পুরা ইসিডির যে ছোট ছোট কম্পোনেন্টস গুলো আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলোকে 2 মাসের একটা পিরিয়ডের মধ্যে প্যাকেজ করে নিয়ে আসা হয়েছে আর কি। যেখান থেকে আপনি যে চাইল্ড ডেভেলপমেন্টের থিওরি জানতে পারবেন, ব্রেন ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় আরো ইন ডেপথে জানতে পারবেন। তারপর বাচ্চাদের সাথে ইন্টারাকশন করা, যেই জিনিসটা আমরা প্যারেন্ট এবং অ্যাডাল্ট যারাই আছি বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করি, আমরা প্রচুর পরিমাণে ভুল করি, যেগুলো আমরা নিজেরাও জানি না, আমাদের অজান্তেই ভুল হয়ে যাচ্ছে। তো ইন্টারাকশনের বেশ কিছু গাইডলাইন্স আছে, পজিটিভ ইন্টারাকশনের কিছু ইয়া আছে, টেকনিক্স আছে, এইগুলো আপনারা এই কোর্সটা থেকে জানতে পারবেন। লার্নিং স্টাইল সম্পর্কে জানা, বা ইন্টেলিজেন্স, বাচ্চাদের ইন্টেলিজেন্স সম্পর্কে জানা, এবং সেই অনুযায়ী তাদেরকে যে কোনো বিষয় শিখায় ফেলা, খেলাধুলার মাধ্যমে কোনো একটা বিষয় আনন্দের মাধ্যমে তাদেরকে শেখানো, এই যে এই জিনিসগুলো আমরা চেষ্টা করছি এই কোর্সটার মাধ্যমে একদম ডিটেইলে আপনাদেরকে শেখানোর জন্য বা জানানোর জন্য আর কি। পাশাপাশি যেহেতু বাচ্চাদের স্পেশাল নিডস বাচ্চা কাচ্চা এখন অনেক বেড়ে যাচ্ছে, এবং হচ্ছে গিয়ে আহ এইটা সিরিয়াস একটা ইস্যু হচ্ছে, তো আমরা চেষ্টা করেছি যে এই জায়গাটাতেও এই কিছুটা যাতে নলেজ আপনাদেরকে দেয়া যায়, লাইক আর্লি ডিটেকশন বা হচ্ছে গিয়ে এই যে ইন্টারভেনশনটা প্ল্যান করা, এইগুলোর জন্য আর কি। তো বাচ্চার যদি কোনো ধরনের ডেভেলপমেন্টাল ডিলে থাকে, সেটা যাতে আপনারা একদম আর্লি এইজেই ডিটেক্ট করে ফেলতে পারেন এবং সেটার জন্য ইন্টারভেনশন প্ল্যান করতে পারেন, সেই জিনিসগুলো আমরা চেষ্টা করছি এই কোর্সটাতে রাখার জন্য আর কি।
এন্ড ফাইনালি সবগুলো সেশন যখন শেষ হয়ে যায় তারপরে আমরা ওই যে অ্যাসেসমেন্টটা নিই আর কি, অনলাইন অ্যাসেসমেন্ট, যেখানে এমসিকিউ, ট্রু অর ফলস এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকে আর কি। তো এই হচ্ছে আমাদের কোর্সের আউটলাইন। এন্ড ফাইনালি কোর্স যারা কমপ্লিট করে ফেলে তাদের জন্য একটা সার্টিফিকেট থাকে, এরকম একটা সার্টিফিকেট যেটাতে ইউনিক একটা কিউআর কোড থাকে, এবং সার্টিফিকেটের পিডিএফ এবং জেপিজি যে কোনো ফরম্যাটে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। পাশাপাশি আমরা প্রিন্টেড একটা সার্টিফিকেটও কুরিয়ার করে পাঠাই দিই। সো লাইক যে আপনি অনলাইনে ক্লাস করছেন, শুধু কোর্স শেষ হয়ে গেলে আপনি একটা পিডিএফ বা ছবি একটা সার্টিফিকেট ডাউনলোড করে রেখে দিলেন, এটা হয়তো মোবাইলের গাড়িতে কদিন পরে হারায়ও যাবে। বাট একটা প্রিন্টেড সার্টিফিকেট যখন হাতে থাকে তখন একটা গুড ফিল হয় যে হ্যাঁ আমি এই জিনিসটা অ্যাচিভ করছি, আমি কমপ্লিট করছি। সো ওই ফিলটা আমরা চেষ্টা করি আসলে দেওয়ার জন্য। এন্ড এই যে একটা ইউনিক কিউআর কোডটা, যেটা এই কিউআর কোডের একটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে কি আপনি যখনই এই সার্টিফিকেটটা দেশের বাইরে বিভিন্ন জায়গাতে আহ অ্যাপ্লাই করার সময় প্রোভাইড করতেছেন, তখন ওই অথরিটি চাইলে ইনস্ট্যান্ট স্ক্যান করে দেখে ফেলতে পারে যে আপনার এই সার্টিফিকেট আদৌ ভ্যালিড কিনা। তো অনেকেই থাকে যে অ্যাপ্লাই করার সময় আবার আমাদের কাছে গেট ব্যাক করতে না গিয়ে যে আমাদের একটা রেফারেল লেটার দরকার বা হচ্ছে রিকমেন্ডেশন দরকার, প্রুফ দরকার যে আমরা এখান থেকে আসলে কোর্সটা করেছি কিনা। তো তাদের জন্য পরে আমরা এই জিনিসটা আমাদের ডিজিটাল যে সিস্টেমটা আছে ওয়েবসাইটে ওইটার সাথে ইন্ট্রোডিউস করেছি আর কি। তো এইভাবে আমরা এটা তো প্রতি সার্টিফিকেশন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এটা তো হ্যাঁ, প্রতিজন পার্টিসিপেন্টের জন্য আলাদা আলাদা করে তৈরি হবে, তাই না? হ্যাঁ, এটা প্রত্যেকটা পার্টিসিপেন্টস এর জন্য আলাদা আলাদা করে তৈরি হয়। সো এই যে স্টুডেন্ট নেমটা যেটা, এটা হচ্ছে বেসিক্যালি আপনার নামটা চলে আসবে, এবং এখানে কোর্সের নামটা থাকে, এটা আমাদের অন্য আরেকটা কোর্সের নাম এখানে দেয়া আছে যদিও, বাট এখানে যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কোর্সের নামটা থাকবে। এন্ড এটা স্ক্যান করার পরে আপনার নাম যেটা থাকবে, ওই আপনার নামের সার্টিফিকেটটাই শো করবে, যেটা আপনি প্রিন্ট কপিটা পাইছেন হাতে, ওইটাই তখন অনলাইনেও দেখে ভেরিফাই করে ফেলতে পারবেন। তো এটা এতটা সিম্পল অ্যান্ড ইজি করা হয়েছে সো দ্যাট আপনারা যখন ওই যে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছেন, ওই জার্নিটা বা হচ্ছে ওই স্টেপস গুলো যাতে আরেকটু ফাস্টার অ্যান্ড স্মুথ হয়। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের সেশন, এবং হচ্ছে গিয়ে ইসিডি কোর্সের যে একটা ওভারভিউ আমরা শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে, ওইটা নিয়ে। তো আমরা কিছু কোয়েশ্চেন এবং আনসার হুম। নিতে পারি এখন, এবং আপনাদের যারা অলরেডি এখানে কানেক্টেড আছেন তাদের যদি প্রয়োজন হয় যে আপনি ক্যারিয়ারে কোন একটা জায়গাতে স্টাক হয়ে আছেন বা টিচিং প্রফেশনে জার্নিটা শুরু করতে চাচ্ছেন, আপনার কনসালটেন্সি প্রয়োজন, পরামর্শ নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আপনার কোয়েশ্চেনটা শেয়ার করতে পারেন। আমাদের লার্নিং কাউন্সিলর প্রশ্ন যারা ছিল, আছেন ওনারা আমি একটু আপনাদেরকে হেল্প মানে করবেন ইয়াতে আর কি। জুম জুম ইন বক্সে একটা দুটো প্রশ্ন ছিল। হ্যাঁ, আমরা কোয়েশ্চেন গুলা মনে হয় নিতে পারি। পাশাপাশি আমি আরেকবার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি এখানে, সো দ্যাট আপনারা ওই যে কোর্স রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি থাকে আপনাদের, বা ক্যারিয়ার রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি থাকে, ওইগুলো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে শেয়ার করতে পারেন আর কি। তো আমাদের লার্নিং কাউন্সিলররা আপনাদেরকে এইটা নিয়ে কল করে তখন আবার বিস্তারিত কথা বলতে পারবে। এন্ড ইসিডি নিয়ে যেই সেশনটা ছিল আজকে, যে চাইল্ড ডেভেলপমেন্টের একটু বেসিক কিছু বিষয় আমরা জেনেছি, সেইগুলার পার্সপেক্টিভে কারো যদি কোনো প্রশ্ন বা কোয়েরি কোনো কিছু থাকে, আমরা সেগুলো নেক্সট 5-10 মিনিটের মধ্যে নিব আর কি, নিয়ে আজকের সেশনটা আমরা ক্লোজ করে ফেলবো। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বেবির বয়স 2 বছর শেষ হয়েছে, 3 বছরে পড়বে, কিন্তু বাবা মা নানা দাদা ছাড়া কি তেমন কিছুই বলতে পারে না। ন্যাচারালি তার বলতে পারার কথা, যদি সে 3 বছরের দিকে যেতে থাকে তার মানে সে ন্যাচারালি বলতে পারার কথা। আমি জানি না তার স্ক্রিন টাইম আছে কিনা বা তার সাথে কতক্ষণ কথা বলা হয়। অবশ্যই অনেক অনেক কথা বলতে হবে, অনেক গল্পের বই পড়ে শোনাতে হবে, আর স্ক্রিন টাইম 0 থাকবে। আমেরিকান একটা রিসার্চ আছে, যে রিসার্চে বলছে শিশুদের 12 বছর পর্যন্ত 0 স্ক্রিন টাইম দিতে হয়। 0 স্ক্রিন টাইম মানে কোনো ধরনের টিভি মোবাইল কিচ্ছু দেখবে না। তো ওইটা তো আমরা আসলে কেউই মেনটেন করতে পারি না। যদি আমরা স্ক্রিন টাইম দেইও, হয়তো বা কোনো একটা ক্লাসের জন্য কোনো একটা কিছুর জন্য দিচ্ছি, সেটা গাইডেড স্ক্রিন টাইম হবে সেটা। এবং 2 বছর 3 বছর বয়সের বাচ্চাকে তো একদমই মোবাইল বা কোনো ধরনের ডিভাইস দেওয়া যাবে না। তো ওই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, আমরা প্রচুর গল্পের বই পড়ি, আমরা প্রচুর এক্সপ্লোর করতে বিভিন্ন জায়গায় নিয়ে যাই, প্রচুর কথা বলি, জিনিসগুলো হওয়ার কথা, ঠিক হয়ে যাওয়ার কথা, যদি তাও ঠিক না হয় বা যদি তাও কথা না বলে শিশু, তাহলে অবশ্যই কেউ একজন স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত আমাদের।
জেনারেল অ্যাসেসমেন্ট বলে একটা টার্ম আছে, যেটা কিনা অনেকে যেটা করে যে নিউরো সার্জনের কাছে নিয়ে যায় বা ব্রেন স্পেশালিস্টের কাছে নিয়ে যায়। তো ওটা না করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জেনারেল অ্যাসেসমেন্ট করায় একটা, যেটা পিজি হাসপাতাল অথবা শিশু হাসপাতালে মনে হয় করায়, আম, অথবা প্রাইভেটলি যেমন স্কয়ার বা হচ্ছে মেডিক্স, এই জায়গাগুলোতে করায়। আহ, তো এই জায়গাগুলোতে যে আপনার জেনারেল একটা স্ক্রিনিং আছে, যে সে যে স্ক্রিনটা করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ওর এই মানে ডিটেকশনটা কি বা ওর প্রবলেমটা কি, সেই প্রবলেম অনুযায়ী ডায়াগনোসিসটা কি হবে এটা ওনারা আপনাদের শিশুকে সরাসরি দেখে ওটা বলতে পারবে। আর আমার জেনারেল যে কথাটা সেটা হচ্ছে জিরো স্ক্রিন টাইম, অনেক কথা অনেক গল্পের বই। তো এটা আপনাদেরকে মানতেই হবে, না মানলে কথা বলানোটা কঠিন শিশুদেরকে দিয়ে। স্ক্রিন টাইম নাই, নাই একদম স্ক্রিন টাইম না থাকলে তো ডেফিনেটলি অনেক ভালো, অনেক কথা বলতে হবে। দেরিয়ার বেবি কোনো কোন দিকে লক্ষ্য রাখতে হবে, যেটা ডোমেইন ডেভেলপমেন্টটা ঠিক হয়। আচ্ছা, 1.5 বছর 2 বছর আমাদের টোকোমোগো নামে একটা প্যারেন্টিং প্ল্যাটফর্ম আছে, টোকোমোগো প্যারেন্টিং অ্যাপ। একটু যদি ইনবক্সে একটু লিখে দেন তাসিন। টোগোমোগো প্যারেন্টিং অ্যাপে আপনার শিশুর বয়স অনুযায়ী ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো দেওয়া থাকবে। আপনি যখন ওই অ্যাপটা ইনস্টল করবেন তখনই কিন্তু আপনার বয়সের জন্মদিন দিয়ে ইনস্টল করবেন। তখন আপনাকে দেখাবে আপনার বাচ্চার বয়স এত সপ্তাহ বা এত মাস এত বছর, এখন সে এই এই জিনিসগুলো করতে পারার কথা। তার ব্রেনে এতটুকু ডেভেলপমেন্ট হবে, তার সাইকোলজিক্যাল এই কাজগুলো হবে, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট এই হবে। তাকে এই এই জিনিস আপনি খাওয়াইতে পারবেন, কি কি জিনিস খাওয়াইতে পারবেন না। আহ, অথবা কোন কোন জিনিসগুলো না থাকলে আপনি কোনো একজন বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন, সেটাও ওখানে লেখা থাকে। তবু মগু প্যারেন্টিং অ্যাপ, যেটা আপনি প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারবেন, সেটার মাধ্যমে আপনি তার ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো ট্র্যাক করতে পারবেন। 15 মাস এখনো একা হাঁটতে পারে না, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, এইটাও আপনি টুকুমুকু অ্যাপটা ইনস্টল করবেন, আপনি মাইলস্টোন গুলো মিলাবেন। অতিরিক্ত ডায়াগনোসিস করা কখনোই উচিত না, মানে আমি না জেনে সরাসরি বাচ্চাকে না দেখে হয়তো বা কিছুই বলতে পারবো না। তো এই জায়গাগুলোতে অবশ্যই আপনার টুকুমুকু অ্যাপটা ইনস্টল করবেন, আপনি একটু মাইলস্টোন গুলো মিলাবেন। যদি কোনো সমস্যা থাকে, যদি আপনি মনে করেন যে না আমার কাউকে দেখানো উচিত, সেক্ষেত্রে আহ, যারা আছে, যেমন ওই যে যেটা বললাম, পিজি হাসপাতাল আছে, শিশু হাসপাতাল আছে, অথবা স্কোয়ার হাসপাতাল আছে, স্কোয়ারে অথবা মেডিক্সে। তো এই জায়গাগুলোতে যখন আপনি নিয়ে যাবেন তখন আপনি এই জেনারেল স্ক্রিনিং বলে একটা স্ক্রিনিং আছে, স্ক্রিনটা করলে ওর ডেভেলপমেন্ট গুলো নিয়ে আপনি একটা সার্বিক ধারণা পাবেন। ব্রেস্ট ফিডিং অফ করবেন কিভাবে? আচ্ছা, মানসিক ভাবে আঘাত না করে ব্রেস্ট ফিডিং বন্ধ করার একটা বড় উপায় হচ্ছে আহ তাকে বুঝতে দিতে হবে, তাকে বলতে হবে, তার সাথে কমিউনিকেট করতে হবে, তাকে সুন্দর মতো বুঝিয়ে বলতে হবে যে এইটা এখন থেকে আর করা যাবে না। আর আমরা অনেক সময় অফেন টাইম বা আমরা যেটা করি, শিশুকে যা কমিট দেই সেই কমিটমেন্টটা রাখি না। তো যদি আমি না বলি, সেটা ওই দিন থেকেই না হয়ে যাবে, সেটা পরের দিন থেকেই আর অ্যাক্সেসেবল হবে না। তো ওই জায়গায় কমিটমেন্ট গুলো যদি আমি রাখা শুরু করি, তখন সে বুঝবে যে অ্যাক্সেসেবল না, এবং যখন আমি না করব তখন যতই কান্নাকাটি করুক না কেন, সেটা আমাকে দেওয়া যাবে না। আর ব্রেস্ট ফিডিং ছাড়ানোর জন্য ইনফ্যাক্ট আপনারা মানসিকভাবে আঘাতের ব্যাপারটা আহ, আসবে না, যদি শিশু আগে থেকেই জানে যে কোনটা তোমার জন্য ভালো, কোনটা তোমার জন্য ভালো না, এটা এখন থেকে করা যাবে না, এটা এখন থেকে করবো, এই জিনিসগুলো যদি আপনি তাকে গাইডেড করে করে কমিউনিকেট করে করে দুজন মিলে একসাথে ডিসিশন নেন, তখন কিন্তু এই সমস্যাগুলো হবে না, সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হবে না আসলে। হ্যালো। আচ্ছা, একজন বলতেছে সিঙ্গেল ওয়ার্ড বলতে পারে, এ টু জেড বলতে পারে, 10 পর্যন্ত পড়তে পারে, সেন্টেন্স বলতে পারে না। সেন্টেন্স বলতে পারে না কিন্তু এ থেকে জেড পর্যন্ত বলতে পারে, তার একটা বড় কারণ হতে পারে স্ক্রিন টাইম। স্ক্রিন টাইম বন্ধ করেন, দেখবেন তার বোথ ওয়ে কমিউনিকেশন তৈরি হয়েছে। এটাকে বলে ওয়ান ওয়ে কমিউনিকেশন। বাচ্চাদের মাঝে যেটা হয়, অনেক সময় স্ক্রিন দেখতে দেখতে ওয়ান ওয়ে কমিউনিকেশন ডেভেলপ করে, তার একটা বড় কারণ হচ্ছে সে স্ক্রিনে অনেক কিছু দেখছে, যেটা তাকে মুখে সে ইনস্ট্রাক্ট না করেও স্ক্রিনটাকে জাস্ট আঙুল দিয়ে সোয়াইপ করছে, আর নতুন একটা গান চলে আসতেছে, নতুন একটা সং চলে আসতেছে, নতুন একটা কিছু তার সাথে ইন্টারাক্ট করতেছে। তো সে দেখতেছে তার ব্রেনকে কোনো কাজ করতে হচ্ছে না, কাউকে কিছু না বললেই সেই জিনিসটা সামনে চলে আসতেছে। তো তখন তাদের মাঝে ওয়ান ওয়ে কমিউনিকেশন ডেভেলপ করে। তখন দেখা যায় সে নিজে নিজে, অনেক বাচ্চা আছে নিজে নিজে বলতেছে, নিজে নিজে সব বলতেছে, আরেকজন বলতেছে যখন, তখন সেটা উত্তর দিচ্ছে না। অথবা যখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার নাম কি, সে বলতেছে তোমার নাম কি।
এটা তাও একটু ভালো স্টেজ। এর যে খারাপ স্টেজ হচ্ছে তাকে ডাকলেও সে শোনে না, ডাকলেও সে রেসপন্স করে না, এটা হচ্ছে আরো খারাপ স্টেজ। সো এই স্টেজ গুলো আপনারা দেখবেন অনেক শিশুর মাঝে। এই স্টেজ গুলোতে যাতে আপনাদেরকে না পড়তে হয় তার জন্য স্ক্রিন টাইম অবশ্যই ডেফিনেটলি 0। আহ কোনো খাওয়া দাওয়া কোনো কিছু করানোর জন্যই স্ক্রিন দেওয়া যাবে না। এবং সেই টাইমটাতে আপনারা কি ধরনের গেম খেলতে পারেন, কি ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন, কি ধরনের স্টোরি বুক রিড করতে পারেন, এগুলো আপনাদেরকেই প্ল্যান করতে হবে। প্যারেন্টিং কখনোই সহজ কাজ না, সহজ জার্নি না। প্যারেন্টিংটা যদি আমরা করতে চাই সেটাকে আমাদের ভালোভাবে করতে হবে। নয়তো এই যে বিপদ শুরু হলো, এই বিপদ থামবে না, এই বিপদ দিন দিন বাড়বে। হ্যাঁ। হ্যালো, আমরা আমি আরেকটা একটা প্রশ্ন প্রশ্ন নিব। হ্যাঁ, আমি আরেকটা একটা প্রশ্ন নিব। হ্যাঁ বলুন। একজন একটা প্রশ্ন করতে চাচ্ছেন, আমি আরেকটা প্রশ্ন নিব, এই প্রশ্নটা শেষ প্রশ্ন আমার। আমি যে বলুন। প্রশ্নটা করতে চাচ্ছি, আমরা আর্লি স্টিমুলেশন এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে ব্রেনের বিভিন্ন বিষয়গুলো এবং শিশুর যে ডেভেলপমেন্ট গুলো সেগুলো সম্পর্কে অনেকটা জানি, বাট হুম। জেনেটিক্যালি কোনো ধরনের ইস্যু শিশুর মধ্যে থাকে কিনা, এটা আপনাদের কোনো স্টাডি আছে কিনা বা এ সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। জেনেটিক্যালি শিশুদের ইস্যু আছে কিনা এটা নিয়ে তো আসলে সায়েন্সের প্রচুর কাজ আছে। যেমন ধরেন যখন যেমন ধরেন 3 মাসে, প্রথম 3 মাসেই 21 সপ্তাহ 22 সপ্তাহে শিশুদের যখন মায়ের পেটের ভিতরে থাকছে, তখন কিন্তু একটা আল্ট্রাসাউন্ড করা হয় যেটা দিয়ে আমরা ডাউন সিনড্রোম আছে কিনা শিশু সেটা ডিটেক্ট করতে পারি। হ্যাঁ। ডাউন সিনড্রোম শিশু যাদের ক্রোমোজোম নাম্বার বেশি থাকার কারণে যে ডাউন সিনড্রোম বেবিদেরকে আমরা পাই, এটা কিন্তু প্রথম 3 মাসে যখন ভ্রূণ অবস্থায় থাকে তখনই ডিটেকশন করা যায় এখন। এরকম অনেক কিছুই আসলে আর্লি ডিটেকশনে চলে আসছে এখন। এই জিনিসগুলো নিয়ে কাজ করে আসলে স্পেশালি ডক্টররা জেনেটিক্যালি কোনো ইস্যু আছে কিনা সেটা নিয়ে। আহ যেমন আমি বিআরবির একজন ডক্টরকে চিনি যারা কিনা এই জেনেটিক্যাল ইস্যু গুলো নিয়ে স্পেশালি কাজ করেন। এবং শিশুদের অটিজম আছে কিনা বা এটা জেনেটিক কারণে অথবা পরিবেশগত কারণে, এই দুটো জিনিসও কিন্তু যখন জেনারেল অ্যাসেসমেন্ট করতে নিয়ে যাওয়া হয় শিশুকে, তখন ওই ডক্টররা বলে দেয় যে এটা তার আহ, পরিবেশগত কারণে হয়েছে, অথবা এটা সে জেনেটিক্যালি জন্ম থেকেই পেয়ে হয়েছে। এই দুটো জিনিসই কিন্তু তখন বলে দিবে। ঠিক আছে। তো এই জিনিসটা নিয়ে আমরা মানে আমরা হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে কাজ করি মূলত। অটিজম বা হচ্ছে স্পেশাল বেবি নিয়ে, স্পেশাল নিড চাইল্ড নিয়ে আমাদের মানে আমার কাজ কম। কিন্তু ইসিডি তে আমাদের একটা ক্লাস আছে যখন একটা শিশুর, বা ইসিডি তে এবং হচ্ছে টিচার ট্রেনিং প্রোগ্রামেও আমাদের একটা করে ক্লাস আছে যেখানে কোনো একটা স্টুডেন্টকে আমরা পাবো যার কিনা অটিজম আছে বা হচ্ছে, এখন তো আমাদের সরকারি ভাবে বলা হচ্ছে যে 25% শিশুকে আমরা স্পেশাল নিড চাইল্ড বা হচ্ছে কোনো ধরনের ডেভেলপমেন্টাল ইস্যু আছে এই ধরনের বাচ্চাদেরকেও ব্লেন্ডেড এডুকেশনে নিয়ে আসতে কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আমি কিভাবে আপনাকে ম্যানেজ থামাতে করবো, চাচ্ছি। কিভাবে বুঝতে পারবো, এই জিনিসগুলো নিয়ে আমরা অল্প কিছু জিনিস কভার করি। বাট এই আমি জিনিসগুলো আপনাকে আরো বেশি জানতে হলে অবশ্যই আপনাদেরকে কোনো একজন বিশেষজ্ঞর কাছেই যেতে হবে। আমি একটু আসলে ডিজেবল শিশুর কথা বলছি না, মনে করেন যে জেনারেল শিশুই দেখা যায় কি যে কোনো এক বাবা মা, সেই বাবা মা যে ধরনের তার সন্তানগুলো পরবর্তীতে এডুকেশন বা বিভিন্ন বিহেভিয়ারাল বিষয়গুলোও মানে তার ক্ষেত্রেও প্রতিফলিত হচ্ছে। যেমন কোনো বাবা মা যদি দেখা গেছে যে, এটা সব ক্ষেত্রে না, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি যে বাবা মা আসলে অত ব্রেনই না বা অত এডুকেটেড, বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে না, বাট পরবর্তীতে তার ছেলে মেয়েকে সে শিখাতে গেছে, বাট সে আসলে ওই ধরনের উচ্চ শিক্ষা গ্রহণ করা বা বিভিন্ন বিষয়গুলো ভালো ডেভেলপ হওয়া সেটা হচ্ছে না। এ ধরনের কোনো আমি জানতে চাই আসলে। আমি আপনার প্রশ্নটা কথা বুঝতে বুঝতে পারি। হ্যাঁ, মানে প্রশ্নটা বাবা মা ব্রেনই না, বাবা মা বেশি পড়াশোনা করা নাই কিন্তু শিশুকে বা তার সন্তানকে যখন উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছে তখন সে কিভাবে ইনস্ট্রাকশনটা দিবে এটা কি জানতে চাচ্ছেন? না না, মানে শিশুকে বাবা মা যে ধরনের, তার সন্তানও আসলে ওই ধরনের হয়ে গেছে, উচ্চ হ্যাঁ, শিক্ষায় সে তেমন হবে। অ্যাডভান্স হতে পারে না। এটা কি কোনো জেনেটিক্যালি কিছু আছে? ডেফিনেটলি জেনেটিক্যালি তো অনেক কিছু আছে। যেমন ধরেন আমাদের এটা খুবই আমি জানি না এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তারপর আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি দেখবেন যে আমরা সবাই যখন নতুন একটা পরিবেশে বা নতুন একটা আত্মীয়র বাসায় যে ঘুমাতে যাই তখন আমাদের ঘুম পায় না,
তার একটা বড় কারণ হচ্ছে, এটা একটা রিসার্চ হয়েছে, যে রিসার্চে বের হয়ে আসছে যে একটা মানুষ যখন নতুন একটা বাসায় নতুন একটা পরিবেশে ঘুমাতে যায়, তখন সেই যে মনে করেন আদি যুগে আমাদের আমাদের আদি যুগের আমাদের আদি মানুষটা কি ছিল, সেটা হচ্ছে শিকার নির্ভর একটা সমাজ ব্যবস্থা ছিল। তার মানে প্রচুর শিকার করে আমাদেরকে খেতে হইতো। সেটা গরু ছাগলও হইতে পারে, মুরগিও হইতে পারে। আমাদের ঘরের মধ্যে এখন ফ্রিজের মধ্যে যেভাবে থাকি সেরকম সিস্টেম ছিল না এত বছর আগে। তো যখন শিকার নির্ভর একটা সমাজ ব্যবস্থা ছিল, তখন আমাদের যে তখন আমাদের যে সিস্টেমটা ছিল যে আহ, পরিবেশটা হয়তো উপযুক্ত না, আমি ঘুমায় গেলে যে কোনো সাইড থেকে অ্যাটাক আসতে পারে, অথবা ইনফ্যাক্ট যদি আমরা কয়েকশো বছর আগেও যাই, আমাদের রাজাদের যে আমলটা ছিল সেই আমলেও কিন্তু আহ, শুধু হান্টিং গ্যাদারিং তো বলতেছে আমি আরো হাজার 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 বছর আগে, বাট রাজাদের আমলেও কিন্তু প্রচুর মারামারি হইতো, প্রচুর যুদ্ধ হইতো। সো পরিবেশটা যে সবসময় আমাদের ফেভারিট ছিল না, এটা কিন্তু আমরা ন্যাচারালি আমরা পেয়ে আসছি, আমাদের জিনে এই জিনিসগুলো কোডিং হয়ে আছে যে পরিবেশটা সবসময় আমার অনুকূলে থাকবে না। নতুন যখন একটা পরিবেশে যাই তখন ব্রেনের ওই জায়গাগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদেরকে ঘুমাইতে দেয় না বা আমাদেরকে সারা রাত সচেতন রাখে, এটার জন্য যে এটা একটা নতুন পরিবেশ, আমাকে অ্যাওয়্যার থাকতে হবে। এটা আমরা জানি না, এটা আমরা বুঝি না, বাট এটা আমাদের হয়, ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের ব্রেন এই কাজটা করে। তো আমরা এই যে হাজার হাজার বছর ধরে ইভলভ হচ্ছি, এই ইভলভের কারণে অনেক কিছু জিনিস আমাদের ব্রেনে কোডিং করা হয়ে গেছে, অনেক কিছু আমাদের থেকে গেছে। এবং এই জিনিসগুলো যখন উপযুক্ত পরিবেশ পাচ্ছে তখন সেগুলো সামনে আসছে। এবং বাবা মার কাছ থেকে জেনেটিক্যালি সন্তানেরা অনেক কিছু পায়, অনেক কিছু পায়। এবং তারপরে সে যখন পরিবেশটা পাচ্ছে, সেই পরিবেশে সে ওটাতে আরো একটু অ্যাড হচ্ছে অথবা বাদ পড়ে যাচ্ছে। তো এইভাবে একটা মানুষ আসলে ইভলভ হয়। ওই যে বলতেছিলাম ফ্যাক্টর গুলা কি কি জিনিসগুলো কাজ করে, কিন্তু জেনেটিক্যালি সে অনেক কিছুই পায় জি। এবং পরিবেশ আচ্ছা, থেকে আমি পরিবেশ থেকেও পায়। এই রিলেটেড প্রশ্ন আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আচ্ছা, এটা আমরা লাস্ট জানি কোশ্চেন। যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কেয়ার এই বিষয়ে যে মা সচেতন বা যেই পরিবেশে ওই শিশু এই শিক্ষাটা পেয়েছে, পাশাপাশি অন্য কোনো একটা শিশু সে আসলে এইটার ছোঁয়াও পায় নাই। হুম একজন হুম শিক্ষিত মা এই ট্রেনিং পেয়ে এই ধরনের সব কাজ মা করেছে এবং সেই ধরনের মেন্টর দ্বারা করানো ওই শিশুকে, যার ফলে এই শিশু অনেক ব্রেন ডেভেলপমেন্টের দিক দিয়ে অনেক আগায় যাবে, যা তার পরবর্তী যুগের জন্য মানে অনেক অ্যাডভান্স হবে। বাট একজন গ্রাম্য বা খুব সাধারণ ফ্যামিলির একটা ছেলে বা মেয়ে, সে তার মা বাবা কোনোটাই এটা করে নাই, কিন্তু কখনো কখনো দেখা যায় কি যে তারা শিক্ষার দিক দিয়ে এত ব্রেনি হয়েছে ওই সন্তান, মানে এটা সবখানেই হয় না, খুব রেয়ার যদিও হয়, মানে খুব অ্যাডভান্স হয়েছে। আমার গ্রামেই এমন একটা ফ্যামিলি আছে যারা দুইজনই ডাক্তারিতে, ওই মায়ের দুইটা সন্তান কিন্তু একদম গরিব, তার বাবাও মারা গেছে রিসেন্টলি, কিন্তু সে সবেমাত্র ডাক্তারিতে চান্স পেয়েছে তারা। এরকমের একটা ঘটেছে। তা আমার কাছে মনে হয়েছে যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যাডভান্স, আমরা এটাতে বিভিন্ন শিক্ষা গ্রহণ করে বাচ্চাকে যত অ্যাডভান্স করাবো, সেটা কি ওইটা করানো সম্ভব কিনা? আমি আপনাকে কিন্তু একটা উত্তর দিই, সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কিন্তু হোলিস্টিক ডেভেলপমেন্ট। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কিন্তু শুধু একাডেমিক নিয়ে বলতেছে না। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট মানে আপনি যখন একটা মানুষের ডেভেলপমেন্টের কথা বলছেন, তার সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট হবে, তার ফিজিক্যাল, তার মেন্টাল, প্রত্যেকটা ডেভেলপমেন্ট হবে। চারটি ডেভেলপমেন্টই যে সঠিকভাবে ঘটবে। শিশুটা সে সব হোলিস্টিক ডেভেলপমেন্টটা তার হবে। এখন হইতে পারে একটা শিশু, এবং এটা নিয়ে রিসার্চ আছে অলরেডি, আমেরিকান একটা রিসার্চ আছে যেখানে যে রিসার্চটা পাবলিশ হওয়ার পরেই সারা বিশ্বে এখন ইসিডি নিয়ে এত কাজ হচ্ছে। যে রিসার্চটা প্রায় 50 বছর বা 60 বছর ধরে হয়েছে। দুইটা গ্রুপ ছিল, একটা গ্রুপে খাওয়া দাওয়া পুষ্টি সবকিছু দিয়েছে, আরেকটা গ্রুপে খাওয়া দাওয়া পুষ্টি সবকিছুর পাশাপাশি ইসিডি বেস খেলনাগুলো দিয়েছে, আরেকটা গ্রুপে রেগুলার খেলনাগুলো দিয়েছে। ওই যে গ্রুপে ইসিডি বেস ট্রেন্ড খেলনাগুলো দিয়েছে, ওদের যে ডেভেলপমেন্ট সেটা রাদার দেন যে গ্রুপে ওটা দেওয়া হয়নি, এদের যে ডেভেলপমেন্ট, এটা একটা অনেক বড় পার্থক্য ছিল। এবং এই পার্থক্যের মধ্যে শুধুমাত্র এটা ছিল না যে একাডেমিক অ্যাচিভমেন্ট। আমরা আমাদের দেশ বাংলাদেশ যেহেতু আমরা একটা গরিব দেশ, এবং আমরা পড়ালেখা করি চাকরি পাওয়ার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য এবং বেশি ইনকাম করার জন্য। এই জন্য আমরা অনেক সময় অ্যাচিভমেন্টটা দেখি ইনকামের সাথে ভিত্তি করে,
বাট আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কখনোই ইনকামের সাথে অ্যাচিভমেন্ট বলতেছে না। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলতেছে এই মানুষটা ভবিষ্যতে সুখী মানুষ হবে, বেশি ইনকাম করবে, এবং সমাজে যে যেই কাজগুলোর মাধ্যমে তার শুধু তার নিজের পরিবারের জন্য কন্ট্রিবিউশন না, সমাজের যে কন্ট্রিবিউশন সেটাও সে প্রপারলি করবে। আপনাকে আমি বুঝাতে পেরেছি কথাটা? জি, আমি আর্লি মোটামুটি চাইল্ডহুড বুঝতে ডেভেলপমেন্ট, পেরেছি। হ্যাঁ, আমি এটা একটু আই রিসার্চ থিঙ্ক আছে, আপনি এটা আই থিঙ্ক পাবেন। ক্লিয়ার মোটামুটি। আর আমরা আসলে সময় শেষের দিকে একদম, মানে হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট 9:30 সাউন্ডটা বেজে পেয়েছি। যাচ্ছে, তো আজকে আমরা ক্লোজ করব। আপনাদের হ্যাঁ। কারো যদি কোনো অ্যাডিশনাল কোয়েরিজ বা কোয়েশ্চেন্স থাকে, কাইন্ডলি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হুম, গ্রুপটাতে লিখে দিবেন। আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি এস পসিবল রেসপন্স করার জন্য। এবং ম্যামের বরাবর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটাও একটু মেনশন করে দিবেন। আমরা অবশ্যই এটা ম্যামকে ফরওয়ার্ড করব এবং আনসারটা পাওয়ার পর আবার আপনাদেরকে জানিয়ে দিব গ্রুপের মধ্যে। তো আমরা আসলে শেষ করতে চাচ্ছি আজকের সেশনটা আর কি। হ্যাঁ। যারা জয়েন করেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য, কোয়েশ্চেন করার জন্য। অনেকেই হয়তো সরাসরি কোয়েশ্চেন করতে পারেনি, চ্যাট বক্সে কোয়েশ্চেন গুলো দিয়েছিলেন। আমরা চেষ্টা করেছি সবাইকে একটু রেসপন্স করার জন্য। কেউ যদি ইন কেস না পেয়ে থাকেন রিপ্লাই, সেক্ষেত্রে কাইন্ডলি আমরা রিকোয়েস্ট করবো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওইখানে কোয়েশ্চেন করার জন্য। ইন কেস আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাও থেকে থাকেন, আমাদের ফেসবুক পেজে যে লাইভটা ছিল ওই লাইভেও আপনারা গিয়ে কমেন্ট করে রাখতে পারেন। আমাদের টিম থেকে আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করা হবে আর কি। সো আমরা আজকে তাহলে বিদায় নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ভালো অনেক থাকবেন। ধন্যবাদ। জি, ভালো থাকবেন। সালাম আল্লাহ হাফেজ। আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।